বছর আগে ফুয়ান আর মিয়ানের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল, সেই জন্য ওরা কেউই কাউকে দেখেনি। মিয়ান ফুয়ানকে বিয়ে করেছিল নিজের বাবার কোম্পানিটা বাঁচানোর জন্য, আর তার সাথে 300 কোটি টাকাও নিয়েছিল। সেই জন্য ফুয়ান মিয়ানকে মনে মনে খুবই হেট করে। 3 বছর পরে মিয়ান পেনি নাম নিয়ে ফিরে আসে, আর পেনির প্রেমেই পাগল হয়ে যায় ফুয়ান। কিন্তু ফুয়ান এখনো জানেই না যে এটাই তার রেজিস্ট্রি করে বিয়ে করা বউ। যেদিন এই সত্যিটা ফুয়ান জানতে পারলো, সেদিন মিয়ান প্রেগনেন্ট হয়ে যায়। তো চলো এরকমই দারুণ একটা ইন্টারেস্টিং ড্রামা আজকে দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা একটা পার্টিতে মিয়ানকে দেখতে পাই, আর মিয়ান তখন চারিদিকে ফুয়ানকে খুঁজছিল। আর যখনই ফুয়ানকে খুঁজে পেয়ে যায়, ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল রোম্যান্স, কারণ ওরা দুজনেই তখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল। আর এভাবেই ওরা দুজন তো সারা রাত অনেক অনেক রোম্যান্স করে। পরের দিন সকালে মিয়ানে যখন ঘুম ভাঙে, ও উঠে দেখতে পায় যে ফুয়ান ওর পাশে শুয়ে আছে, যেটা দেখে ও খুবই অবাক হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে 3 বছর আগেকার ঘটনা দেখানো হয়। ফুয়ানের যখন মাত্র 24 বছর বয়স, তখনই ও এই কোম্পানির সিইও হয়ে যায়। আর সেই জন্য ওকে নিয়ে অনেক নিউজ হয় যে এত কম বয়সে ও সিইও হয়ে গেছে। এটা হচ্ছে ফুয়ানের নানা। এই ফুয়ানের নানার কাছে আজকে মিয়ান ওর বাবার কোম্পানির হয়ে সাহায্য চাইতে এসেছে। মিয়ানকে প্রথম দেখায় নানার এত বেশি পছন্দ হয়ে যায় যে নানা মিয়ানকে বলে ফুয়ানকে বিয়ে করে নিতে, তাহলে দুই কোম্পানির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, মিয়ানের বাবার কোম্পানিরও কোনো ক্ষতি হবে না। মিয়ান তারপরে ওর বাবাকে বলে যে আমি ফুয়ানকে বিয়ে করতে পারবো না। ওর বাবা বলে তুই যদি বিয়ে করতিস তাহলে 300 কোটি টাকা ওর নানা আমাদের দেবে, আর এই 300 কোটি টাকা পেলে আমাদের কোম্পানিটাকে আমরা বাঁচিয়ে নিতে পারবো। এটা শুনে মিয়ান তখন রাজি হয়ে যায় বিয়ের জন্য। এরপর মিয়ান আর ফুয়ানের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, কিন্তু বিয়ে করেই ফুয়ান বিদেশে চলে যায়। সেই জন্য ফুয়ানের নানা এসে মিয়ানের কাছে ক্ষমা চায়, বলে যে আমি হয়তো আমার নাতির সঙ্গে বিয়ে দিয়ে তোমার ভুল করেছি, তো তুমি ভুলে যেও না তুমি ফুয়ানের বউ আর আমার নাত বউ। বোঝা যায় যে ওরা দুজনে আসলে হাজবেন্ড ওয়াইফ। গত রাতে একটা পার্টিতে মিয়ান এসেছিল, সেখানে মিয়ানের যে সৎমা রয়েছে সে মিয়ানকে বুদ্ধি দেয় 3 বছর পর বিদেশ থেকে ফুয়ান ফিরে এসেছে, তাই মিয়ান যেন নিজের পরিচয় দিয়ে ফুয়ানের সঙ্গে ভাব করে নেয়, কারণ ওরা তো হাজবেন্ড ওয়াইফ, আর হাজবেন্ড ওয়াইফের তো একসাথেই থাকা উচিত। মিয়ান এটা করতে চাইছিল না, কিন্তু সৎমা ওকে জোর করে। এই জন্য মিয়ান রাজি হয়ে যায় আর ফুয়ানের কাছে যায়, আর তারপর তো ওদের দুজনের মধ্যে সারা রাত ধরে অনেক রোম্যান্স চলে। কিছুক্ষণ পরে ফুয়ানের ঘুম ভাঙলেও দেখতে পায় ওখানে মিয়ান দাঁড়িয়ে জামা কাপড় পরছে। সারা রাত কাটানোর জন্য ফুয়ান তখন মিয়ানকে কিছু টাকা দিতে রাজি হয়, যেটা শুনে মিয়ান তো খুবই রেগে যায়। ফুয়ান নিজের ক্রেডিট কার্ডটা মিয়ানের দিকে ছুড়ে দিয়ে বলে তোমার যত টাকা দরকার তুমি এখান থেকে নিতে পারো। এটা শুনে মিয়ান আরো বেশি করে রেখে যায়। তখনই ফুয়ানের মা ফুয়ানকে ফোন করে বলে যে ফুয়ান যেন তাড়াতাড়ি করে মিয়ানকে ডিভোর্স দিয়ে দেয়। ফুয়ানের মা মিয়ানকে একদম পছন্দ করে না নিজের ছেলের বউ হিসেবে। ফুয়ান বলে তুমি চিন্তা করো না মা, যে মেয়ে আমাকে টাকার জন্য বিয়ে করে তার সঙ্গে আমি কখনোই থাকবো না, আমি ওকে ডিভোর্স দেবো। এটা শুনে মিয়ান মনে মনে ভাবে যে তুমি আমাদের বিয়ের ব্যাপারে এই ভাবো। আসলে ফুয়ান তো জানেই না ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেটাই ওর বিয়ে করা বউ। মিয়ান তখন ব্যাগ থেকে একটা ছোট্ট কয়েন বার করে আর বলে কালকে রাতের জন্য তুমি এইটুকু টাকাই ডিজার্ভ করো। আর এইভাবে একদম মুখের উপর অপমান করে মিয়ান ওখান থেকে বেরিয়ে আসে। যে ব্যবহারটা দেখে ফুয়ানের তো খুব রাগ হয়। মিয়ানের পর সোজা চলে আসে হাসপাতালে, আর সেখানে এসে ওর সৎ মায়ের সঙ্গে দেখা করে। বলে যে কেন ওর সৎ মা গত রাতে ওয়াইনের মধ্যে কিছু মিশিয়েছে, কিন্তু ওর সৎ মা তো পুরোটাই অস্বীকার করে, আর এটাও বলে যেন ফুয়ানের সঙ্গে মিয়ান কখনোই ডিভোর্স না করে, তাহলে ফুয়ানের পরিবারের সঙ্গে মিয়ানের পরিবারের তো আর কোনো সম্পর্ক থাকবে না। তখনই ওখানে মিয়ানের সৎ বোন ওইয়ান চলে আসে, আর ওইয়ানের সঙ্গে মিয়ানের সম্পর্ক অনেক ভালো, যতই ওইয়ান সৎ বোন হোক না কেন। আসলে ওইয়ানের একটা অপারেশন হবে, সেই জন্যই ও হসপিটালে এসেছে ওর মায়ের সাথে। খুনি ফুয়ানের মা মিয়ানকে ফোন করে বলে যে আমার ছেলে ফিরে এসেছে, আর আমি চাই তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও। মিয়ান বলে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি আর ডিভোর্স পেপারে সাইনও করছি। অন্যদিকে ফুয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বেরোচ্ছিল বাড়ি আসবে বলে, কারণ আজকে ডিভোর্স পেপারে ও আর মিয়ান একসঙ্গে সই করবে। মিয়ান এদিকে ফুয়ানের বাড়িতে চলে আসে, আর ফুয়ানের মা মিয়ানকে তখন খুবই অপমান করে করে কথা বলছিল, যেগুলো শুনে মিয়ানের তো খুবই খারাপ লাগে। এদিকে মিয়ান অনেক টেনশনে রয়েছে যে এক্ষুনি যদি ফুয়ান এখানে চলে আসে তাহলে ফুয়ান তো মিয়ানকে দেখেই চিনতে পারবে, আর গত রাতে ওরা যে একসাথে
সাথে রাত কাটিয়েছে সেটাও ফুয়ানের সামনে ধরা পড়ে যাবে ও। তখনই ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখানে ডিভোর্সের পারমিশন চাওয়ার পেপার নিয়ে চলে আসে। এইটাতে সাইন করার পরে ওদের ডিভোর্স পেপারে সাইন করতে হয়। ফুয়ান আসেনি কারণ ও অফিসের কাজে একটু বেশি ব্যস্ত আছে বলে। ফুয়ানের মা তখন ওই পেপারটা মিয়ানকে এনে দেয় আর মিয়ান তখন ওটাতে সাইন করে দেয়। এরপর মিয়ান চলে আসে অফিসে আর এই অফিসে সবাই মিয়ানকে পেনি নামেই চেনে। তখনই হান নামের একটা ছেলেকে দেখা যায় যে মিয়ানের সব থেকে ভালো বন্ধু, সাথে সাথে বিজনেস পার্টনার। এই পুরো কোম্পানিটাই হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার একটা কোম্পানি, মানে কোনো বিল্ডিং এর বা কোনো রুমের ডিজাইন করে। তখন বলে যে ওদের তো অনেক লোন হয়ে গেছে, সেই জন্য পুরো অফিসটাই ও বন্ধক দিয়েছে। এটা শুনে মিয়ান তো খুবই অবাক হয়ে যায়। বলে তবে চিন্তা করার কোনো দরকার নেই, রিসেন্টলি ফু গ্রুপ থেকে ওরা একটা অনেক বড় ভিলা কিনেছে। সেই ভিলাতে ডিজাইন করার জন্য ওরা ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানির সঙ্গে কথা বলছে। যদি ওই ডিজাইনটা আমাদের কোম্পানি করতে পারে তাহলে আমরা অনেক টাকা পেয়ে যাব আর আমাদের বন্ধক দেওয়া এই অফিসটাও ছাড়িয়ে নিতে পারবো। তা শুনে তো খুব অবাক হয়ে যায় মিয়ান আর ভাবে এবার আবার ওকে ফুয়ানের সামনে যেতে হবে। সেদিন রাত হয়ে গেলে ফুয়ান চলে আসে একটা বারে আর সেখানেই দাঁড়িয়ে ছিল মিয়ান। মিয়ান আসলে ওর ওই ইন্টেরিয়র ডিজাইনের প্ল্যানটা বোঝানোর জন্যই এখানে এসেছে, যাতে ও ফুয়ানকে রাজি করিয়ে ওই ডিলটা পেতে পারে। তখনই মিয়ান ফুয়ানের কাছে আসতেই যাবে, তবে হঠাৎ করে পাটা ফসকে যায় আর পুরো ঠোঁটটা গিয়ে পড়ে ফুয়ানের জামার উপর। তাতে করে ফুয়ানের অনেক দামি জামাতে লিপস্টিকের দাগও লেগে যায়, যেটা দেখে ফুয়ান অনেক রেগে যায় আর মিয়ানকে দেখে চিনতে পারে যে গত রাতে মিয়ানের সঙ্গে ইন্টু পিন্টু করেছে। ফুয়ান বলে যে উল্টো পাল্টা কাজ করতে তো তুমি খুবই ওস্তাদ। এরকম বারে মিয়ানকে দেখে ফুয়ান ভাবে যে মিয়ান বুঝি কলগার, মানে টাকা নিয়ে ওই সব করে। মিয়ানও তখন এই ব্যাপারটা বুঝতে পারে না আর এটাও বলে যে সে টাকার জন্য এই বারে অনেক ক্লায়েন্টের সঙ্গে এমন দেখা করতে এসেছে। এসব শুনে তো আরো বেশি করে অবাক হয়ে যায় ফুয়ান। মিয়ান তখন ফোনটা জামার ভেতরে রেখেছিল বলে প্রথমের জামাটা খুলতে যাচ্ছিল, যেটা দেখে ফুয়ান আরো বেশি করে অবাক হয়ে যায় আর নিশ্চিত হয় এই মেয়েটা নিশ্চয়ই কলগার। ফুয়ান তখন মিয়ানের উপর খুব বেশি করে রেগে যায় আর ভীষণ কাছে চলে আসে মিয়ানের। ফুয়ান বলে কেন, আমার সঙ্গে তোমার কি খুব ভালো লেগেছে? মিয়ান বলে আমি তো আপনাকে রাজি করাতে এসেছি। মিয়ান আরো বলে যে গত 3 বছর ধরে ও এই কাজটা করে আসছে, তাই ও খুবই এক্সপিরিয়েন্সড। এসব শুনে মিয়ানের উপর ফুয়ান আরো বেশি করে রেগে যায় আর সেই জন্য রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই মিয়ান চলে আসে একটা ডিজাইনারের পার্টিতে আর ওখানে মিস্টার জাং নামে একটা লোকের সঙ্গে দেখা হয়ে যায়। মিস্টার জাং তখন পার্টিতে এত বেশি ড্রিঙ্ক করেছিল যে হাঁটতেই পারছিল না, এই জন্য মিয়ান তখন ওই মিস্টার জাংকে হেল্প করছিল হাঁটতে। তখনই লিফটের ভেতরে ফুয়ানের সঙ্গে মিয়ানের দেখা হয়ে যায়। ফুয়ান জিজ্ঞাসা করে এটাও কি তোমার ক্লায়েন্ট? মিয়ান বলে হ্যাঁ, একসময় ছিল। মিস্টার জাং তখন বলে তুমি জানো না এই মিয়ানের অনেক বেশি চার্জ, তবে মিয়ান কাজটা খুব ভালো করে কিন্তু টাকাটা একটু বেশি নেয়। এসব শুনে ফুয়ানের তখন আরো বেশি করে রাগ হচ্ছিল, কারণ মিস্টার জাং তো ডিজাইনের কথা বলছে আর ফুয়ান ভাবছে ইন্টু পিন্টু। ফুয়ান বলে তোমার লজ্জা করে না এমন কাজ করতে, বলে ওখান থেকে চলে আসে। ফুয়ান এমন কথা শুনে খুবই অবাক হয়ে যায় মিয়ান। পার্টি শেষ করে মিয়ান যখন ফিরছিল পার্কিং লটেও দেখতে পায় ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট ফুয়ানের গাড়িটাকে পরিষ্কার করছিল। ওর অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে সরে যেতেই মিয়ান তখন ওর ডিজাইনের কিছু পেপার ওই গাড়ির উপরে রেখে দেয়। ফুয়ান ফিরে এসে গাড়ির উপর ওই পেপারটা দেখতে পায় আর ওখানকার ডিজাইনগুলো ফুয়ানের খুবই পছন্দ হয়ে যায়, তাই এই ডিজাইনারের সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্টকে যোগাযোগ করতে বলে। রাত হয়ে গেলে মিয়ান যখন বাড়িতে ফিরে আসে ও শুনতে পায় ওর সৎ মা ওর বাবার সঙ্গে খুব ঝগড়া ঝামেলা করছে, কোম্পানির অবস্থা ভালো যাচ্ছে না বলে খুব অপমানও করছে। এসব শুনে মিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায় আর নিজেকে নিজে প্রমিস করে যে ফুয়ানকেও রাজি করিয়ে এই ডিলটা নিয়ে ওর কোম্পানিকেও বাঁচাবে। পরের দিন ফুয়ান ব্যাডমিন্টন খেলতে একটা জায়গায় যায় আর সেখানে মিস্টার শাও নামে একটা লোককে দেখা যায়, তার নিজেরও একটা ডিজাইনার কোম্পানি রয়েছে। মিস্টার শাও তখন চাইছিল যে ফুয়ানের নতুন কেনা যে ভিলাটা রয়েছে সেটা ডিজাইন করতে, কিন্তু মিস্টার শাওকে সেরকম পাত্তা দিচ্ছিল না ফুয়ান, কারণ ফুয়ানের অলরেডি মিয়ানের ডিজাইনগুলো অনেক পছন্দ হয়ে গেছে। সেই সময়ই ওখানে চলে আসে মিয়ান আর মিয়ানকে এখানে দেখে ফুয়ান খুব অবাক হয়ে যায়। এখানে মিয়ানকে দেখে মিস্টার শাও চিনতে পারে। মিয়ান বলে তুমিও কি এই পেনিকে চেনো? মিস্টার শাও বলে পেনিকে কে না চেনে, ইনি যেমন দেখতে সুন্দর আর সাথে সাথে অনেক ফেমাস। মিয়ান বলে মিস্টার ফুয়ান আমাকে একটা সুযোগ দেবেন? ফুয়ান বলে আমি ইন্টারেস্টেড নই।
মিয়ান বলে তাহলে চলুন একটা কম্পিটিশন করে নেওয়া যাক। যদি আপনি জেতেন তাহলে আপনার ডিসিশনটাই শেষ ডিসিশন, আর যদি আমি জিতে যাই তাহলে আমার কথা আপনাকে শুনতে হবে। আর আপনি যদি কম্পিটিশনটা না করেন তাহলে আমি মনে করব আপনি আমাকে ভয় পাচ্ছেন। তো এটা শুনে রাজি হয়ে যায় ফুইয়ান। এরপরে দুজনের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু দেখা যায় শেষমেশ মিয়ান জিতে গেছে। কিন্তু মিয়ানের সঙ্গে তবুও ফুইয়ান কথা বলতে চায় না বলে ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। সেই সময় মিস্টার শাও মিয়ানের সামনে আসে আর বলে, আমার মনে হয় ফুইয়ান তোমাকে কিছুই সাহায্য করবে না, তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। কালকে সন্ধ্যে 7টায় আমার বাড়িতে চলে এসো। পরের দিন সন্ধ্যাবেলা মিয়ান চলে আসে মিস্টার শাওয়ের বাড়িতে। আসলে মিয়ান এসেছে যদি মিস্টার শাওকেও রাজি করাতে পারে ওর কোম্পানিতে কিছু ইনভেস্ট করাতে। কিন্তু মিস্টার শাও অনেক খারাপ লোক, ও চাইছিল মিয়ানকে দিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করাতে, আর মিয়ান তখন মিস্টার শাওকে খুশি করতে ড্রিঙ্ক করে অনেক। তবে একটা সময় মিস্টার শাও মিয়ানের সঙ্গে অসভ্যতামি শুরু করে। মিয়ান অনেকবার করে ছাড়তে বলে, কিন্তু মিস্টার শাও কিছুতেই মিয়ানকে ছাড়ে না। মিয়ান বলে যে আমি আসলে ফুইয়ানের ওয়াইফ। এটা মিস্টার শাও মোটেই বিশ্বাস করে না। মিয়ান বলে যে ওর আর আমার ঝগড়া হয়েছে বলে আজকে ব্যাডমিন্টন কম্পিটিশনটা ওরকম হয়েছে। এইভাবেই অন্যমনস্ক করে মিয়ান মিস্টার শাওয়ের মাথায় আঘাত করে ওখান থেকে পালিয়ে আসে। আর তখনই ও দেখতে পায় সামনে ফুইয়ান আসছে ওর দিকেই। মিয়ান তখন ফুইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে সাহায্য করো, মিস্টার শাও আমার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করছে। এটা শুনে ফুইয়ান মিস্টার শাওয়ের ওপর অনেক রেগে যায় আর মিয়ানকে একদম কোলে তুলে নেয় আর তারপর ওখান থেকে নিয়ে যায়। দুজনকে এতটা বেশি ক্লোজ দেখে মিস্টার শাও ভাবে সত্যি সত্যি কি মিয়ান ফুইয়ানের বউ। ফুইয়ানের পর মিয়ানকে নিয়ে চলে আসে ওরই নিজের বাড়িতে, কিন্তু মিয়ান তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, সেই জন্য ফুইয়ানকে ও নিজের ভীষণ কাছে টেনে নেয়। ফুইয়ান নিজেকে দূরে সরাতে চাইছিল, কিন্তু মিয়ান ওকে যেতেই দিচ্ছে না। ফুইয়ান মনে মনে বলে, তুমি কি এইভাবে সমস্ত ছেলেকে সিডিউস করো? কথাটা বলেই ফুইয়ান ওখান থেকে উঠে চলে আসে। কিন্তু তখনই মিয়ানকে দেখে ফুইয়ানের মনে পড়ে যায় সেদিন রাতে ওরা দুজনে কত সুন্দর রোম্যান্স করেছিল। এটা ভেবে ফুইয়ান তখন নিজেকে আর সামলাতে পারে না আর মিয়ানের ভীষণ কাছে চলে এসে মিয়ানের সঙ্গে আবারও রোম্যান্স করতে শুরু করে দেয়। তখনই ফুইয়ান ভাবে যে এসব ও কি করছে, তাই ও আবারও মিয়ানকে দূরে সরিয়ে দেয় আর তারপরে নিচ থেকে সোজা উপরে চলে আসে। ভাবতে থাকে একটা এরকম কল গার্লের সঙ্গে এসব ও কি করছে। তখনই ফুইয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে আর বলে গাড়ির উপরে রেখে যাওয়া সেই ডিজাইনারের নাম্বার এটা। ফুইয়ান তখন সেই নাম্বারে ফোন করলে মিয়ানের ফোনটা বেজে ওঠে। মিয়ান ফোনটা ধরলে বুঝতে পারে ফুইয়ান কথা বলছে, তাই মিয়ান বলে, আমি তোমাকে আমার ডিজাইনটা কতবার করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি তো বুঝলেই না, আমাকে পাত্তাই দিলে না। তুমি আসলে অনেক অনেক খারাপ একটা মানুষ। এইসব কথাগুলো শুনে ফুইয়ান খুব অবাক হয়ে যায় যে নিচ থেকে যে কথাটা আসছে আর ফোন থেকে যে কথাটা আসছে দুটো কথা একই। ফুইয়ান তখন খুব অবাক হয়ে নিচে নামে আর দেখতে পায় মিয়ান ফোনে কথা বলছে। তার মানে এই ডিজাইনটা অন্য কারোর নয়, সেটা মিয়ানের। ফুইয়ান তখন দৌড়ে মিয়ানের কাছে আসে আর বলে, তুমি ইন্টেরিয়র ডিজাইনার? তার মানে তুমি যে কাজের কথা বলছিলে সেটা হচ্ছে তুমি ডিজাইনার? ওই ক্লায়েন্টদের কথা বলছিলে ওদের সবার ডিজাইন তুমি করে দিয়েছো? মিয়ান তখন বলে, হ্যাঁ, শুধু চেয়েছি তোমার ওই ভিলার ডিজাইনটা করতে। ফুইয়ান বলে, আই এম রিয়েলি সরি, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। তখনই মিয়ান ওখানে ঘুমিয়ে যায়। ফুইয়ান তখন মিয়ানকে কোলে তুলে নিয়ে ওপরে চলে যায়। পরের দিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে ও দেখতে পায় যে ও ফুইয়ানের বাড়িতে আছে আর ফুইয়ানের কাছে এসে বলে যে থ্যাংক ইউ আমাকে কালকে রাতে থাকতে দেওয়ার জন্য। ফুইয়ান তখন একটা ভিডিও কলে মিটিং করছিল আর সবাই মিলে তখন মিয়ানের দিকে হা করে তাকিয়ে থাকে, যেটা বুঝতে পেরে মিয়ান খুব লজ্জায় পড়ে যায় আর ফুইয়ানের পেছনে লুকিয়ে পড়ে। মিয়ান তখন বারবার করে সরি বলে ফুইয়ানকে। ফুইয়ান তখন মিয়ানের মাথায় হাত বুলে বলে, কোনো ব্যাপার না। মিয়ান খুব অবাক হয়ে যায় যে ফুইয়ান কত ভালো ব্যবহার করছে ওর সাথে। ফুইয়ান বলে, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি আমার ভিলা ডিজাইন করবে। এটা শুনে মিয়ান তো একেবারে অবাক হয়ে যায় আর সাথে সাথে খুব খুশি হয়ে যায় আর সমস্ত পেপারও ফুইয়ান তখন মিয়ানকে দিয়ে দেয়। এটা পেয়ে খুবই খুশি মিয়ান। এরপরে ওরা দুজন মিলে ব্রেকফাস্ট করতে বসে আর দুজনে গল্পও করে। তখনই ফুইয়ানের নানা ফোন করে ফুইয়ানকে অনেক বকাবকি করতে থাকে যে তোর এত বড় সাহস কি করে হলো যে তুই মিয়ানকে আমার পেছনে ডিভোর্স দিতে চাইছিস। আর
কালকে মিয়ানকে নিয়ে তুই আমার সঙ্গে দেখা করতে আসবি। কথাটা শুনে ফোনটা রেখে দেয় ফুয়ান, আর সাথে সাথে মিয়ানকে মেসেজ করে বলে যে কালকে নানার সঙ্গে দেখা করতে যেতে হবে। এই মেসেজটাই তখন মিয়ান পেয়ে যায়। তবে মিয়ানের দুটো ফোন নাম্বার, একটা বিজনেস নাম্বার আর একটা পার্সোনাল নাম্বার, আর এই পার্সোনাল নাম্বারে ফুয়ান মেসেজ করেছে। এরপর মিয়ান একদম স্যুট পরে, টুপি পরে, সানগ্লাস পরে, যাতে ওকে কেউ সহজে দেখলেই চিনতে না পারে। কারণ মিয়ান চায় না ফুয়ান ওর আসল পরিচয় জানতে পারুক, না হলে তো ডিলটা পাবেই না। কারণ ফুয়ান ওর 3 বছর আগে বিয়ে করা বউ মিয়ানকে অনেক বেশি ঘৃণা করে। তখনই পেছন থেকে ফুয়ান আসছিল, তবে মিয়ান ফুয়ানকে ওখানে আসতে দেখেই ওই ধারে লুকিয়ে চলে যায়। আর সেই জন্য দুজনের আর দেখা হয় না। সেই জন্য ফুয়ান একাই চলে আসে ওর নানার সঙ্গে দেখা করতে। ফুয়ান ওর নানাকে আসলে অনেক বেশি ভয় পায়, আর নানা যা বলে ও তাই শোনে। শুধুমাত্র এই ডিভোর্সটা ও দিতেই চায়। সেদিন বিকেল হয়ে গেলে মিয়ান নানার সঙ্গে দেখা করতে আসে, আর নানা মিয়ানকে খুবই পছন্দ করে। নানা তখন ফুয়ানকে ফোন করে বলে যে এক্ষুনি এখানে আয়, মিয়ান বসে আছে, মিয়ানের সঙ্গে কথা বলে নিবি, আর তোদের কোনো ডিভোর্স হবে না। এটা শুনে ফুয়ানও তখন বেরিয়ে পড়ে যে মিয়ানের সঙ্গে দেখা করে সোজাসুজি কথা বলবে বলে। এদিকে মিয়ান কিছুতেই তো ফুয়ানের সামনে যেতে চাইছে না। সেই জন্য মিয়ান বলে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, আমি পরে ফুয়ানের সঙ্গে দেখা করব বলে ওখান থেকে বেরিয়ে যায়। আর ও যখনই ওখান থেকে বেরোচ্ছিল তখনই ফুয়ান ওখানে চলে আসে। ফুয়ান মিয়ানকে এখানে দেখে খুবই অবাক হয়ে যায়। ফুয়ান জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? মিয়ান বলে ডিজাইনার মিটিং হবে, সেই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। ফুয়ান বলে তো তুমি আমার অফিসে গিয়ে আমার সাথে কথা বলবে, এখানে কেন এসেছো? মিয়ান বলে আসলে তোমার পছন্দ অপছন্দের ব্যাপারে জানার জন্য এখানে এসেছিলাম, তাতে ডিজাইন করতে আমার অনেক সুবিধা হবে। সেই সময়ই ওখানে ফুয়ানের নানা চলে আসে ফুয়ান এসছে কিনা দেখতে। এটা দেখে মিয়ান আর ফুয়ান দুজন মিলে গাড়ির ভেতরে ঢুকে যায়, আর দরজাটাও বন্ধ করে যায় যাতে নানা দেখতে না পায়। এই জন্য ফুয়ান মিয়ান দুজনে অনেক কাছাকাছি চলে আসে। মিয়ান লক্ষ্য করে ফুয়ানের গাল দুটো পুরো লাল হয়ে গেছে। জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? ফুয়ান বলে তুমি আমার ভীষণ কাছে দাঁড়িয়ে রয়েছো, আমার গরম লাগছে বলে। এরপরে নানা ওখান থেকে চলে যায়, আর ওরা দুজনেও গাড়ি থেকে নেমে পড়ে। ফুয়ান বলে তোমার আমার পছন্দের ব্যাপারে জানতে হলে তুমি সোজাসুজি আমাকেই জিজ্ঞাসা করবে। মিয়ান বলে ঠিক আছে, এবার আমি যাই বলে মিয়ান ওখান থেকে চলে যায়। কিন্তু ফুয়ানের হার্টবিট তো অনেক বেশি জোরে চলছে। পরের দিন মিয়ান চলে আসে সেই ডিজাইনার মিটিং এ, আর ওর দিকে হাঁ করে তাকিয়েছিল ফুয়ান। মিয়ান যখন নিজের ডিজাইনের ব্যাপারে বলতেই যাবে, ওখানেই যে মিস্টার শাও ছিল সে বলে যে মিয়ান নাকি মিস্টার শাওয়ের ডিজাইন নকল করেছে। এটা শুনে মিয়ান তো খুব অবাক হয়ে যায়, আর বলে এটা ওর নিজের করা ডিজাইন। কিন্তু মিস্টার শাও বিশ্বাস করে না, আর বলে আসল কপি দেখাতে। কিন্তু তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে হান যখন ল্যাপটপ নিয়ে ডিজাইনে কাজ করছিল, তখন কেউ একজন এসে ল্যাপটপের উপর জল ঢেলে দেয়। মিয়ান বুঝতে পারে তার মানে এটা মিস্টার শাও প্ল্যান করেই করেছে। মিয়ান তখন এই ডিজাইনের ব্যাপারে অনেক খুঁটিনাটি বিষয়ে বলে, যেটা শুনে ওখানে থাকা সবাই বুঝতে পারে যে মিয়ানই এই ডিজাইনটা আসলে করেছে। তবু মিস্টার শাও অনেক অপমানজনক কথা বললে মিয়ান তখন রেগে মিস্টার শাওকে চড় মারে। মিস্টার শাও উল্টে মারতে গেলেই ওখানে চলে আসে ফুয়ান, আর মিস্টার শাওকে বাধা দেয়। যেটা দেখে মিয়ান খুব অবাক হয়ে যায় যে মিয়ানের জন্য ফুয়ান এরকম লড়াই করছে। ফুয়ান বলে আমি জানি এটা মিয়ানেরই ডিজাইন, কারণ মিয়ানের ডিজাইন এর আগেও আমি দেখেছি, আর দুটো ডিজাইনের মধ্যে অনেক মিল আছে। মিস্টার শাও নিজের জালে নিজেই ফেসে গেছে। ফুয়ান অ্যানাউন্স করে যে আমার ভিলার ডিজাইনটা শুধুমাত্র পেনি মানে মিয়ান করবে, যেটা শুনে মিয়ান ভীষণ খুশি হয়ে যায়। এরপর মিস্টার শাও ওর বড় বোন চুচিংকে ফোন করে, আর এই চুচিং হচ্ছে ফুয়ানের বিদেশে একসাথে পড়তো সেই সময়কার বন্ধু। এই চুচিং ফুয়ানকে বিয়ে করতে চায়। পরের দিন মিয়ান চলে আসে কন্ট্রাক্ট সাইন করতে ফুয়ানের বাড়িতে। ও যে ডিজাইনটা করবে সেটার জন্য কন্ট্রাক্টে সাইন করতে হবে। মিয়ান তখন ভাবতে থাকে ও কিভাবে সাইন করবে। ও তো সাইন করলে ওকে মিয়ান নাম লিখতে হবে, আর এটা দেখে ফুয়ান বুঝে যাবে যে ও আসলে মিয়ান। তাই সই করা এড়িয়ে যাওয়ার জন্য মিয়ান তখন বলে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। ফুয়ান বলে ঠিক আছে, সইটা করে তারপর যাও। মিয়ান তখন বুদ্ধি করে ফুয়ানের ভীষণ কাছাকাছি চলে আসে, আর ওকে নিজের রোমান্টিক সাইডটাকে দেখায়। আর মিয়ানকে এত কাছে দেখে ফুয়ানও পুরো বলে যায়। মিয়ান তখন নিজের ঠোঁটে লিপস্টিকের দাগ আঙুলে লাগিয়ে সেই পেপারে টিপ ছাপ দিয়ে দেয়। তাতে করে ওকে কোনো সইও করতে হলো না, আর টিপ সই দিলে একটা সাইনও হয়ে গেল। আর এমন বুদ্ধি লাগিয়ে মিয়ান তো খুবই স্মার্টলি ওখান থেকে বেরিয়ে আসে। বেচারা ফুয়ান তো প্রচন্ড নার্ভাস হয়ে যায়, আর ওখানেই ধপ করে বসে পড়ে।
পরের দিন ফুয়ান মিয়ানকে নিয়ে একটা জুয়েলারি শপে আসে আর বলে, আমি আমার একটা বন্ধুকে একটা নেকলেস গিফট করতে চাই, তাই তুমি চুজ করে আমাকে একটু হেল্প করো। ওখানেই তখন একটা খুব সুন্দর নেকলেস পছন্দ হয়ে যায় মিয়ানের। ফুয়ান বুঝতে পারে যে মিয়ানের এই নেকলেসটাই অনেক পছন্দ হয়েছে। ফুয়ান ওই নেকলেসটাই তখন মিয়ানকে নিজের হাতে পরিয়ে দেয় আর বলে, আমি দেখতে চাই যে আমার ফ্রেন্ডের গলায় এই নেকলেসটা কেমন লাগবে। আসলে ফুয়ান মিয়ানের জন্যই এই নেকলেসটা কিনতে এসেছে, মিয়ানকে গিফট করবে বলে। ফুয়ানের এত কাছাকাছি এসে মিয়ানেরও বেশ ভালো লাগছিল। সেই সময় ফুয়ান মিয়ানের অনেক কাছে চলে আসে আর ওকে কিস করতেই যাবে, কিন্তু সেই মুহূর্তেই ওখানে চলে আসে চুচিং নামের ওই মেয়েটা। শুনে চুচিং বিদেশ থেকে ফিরে এসেছে আর ফুয়ানের সঙ্গে সেই জন্য দেখা করতে এসেছে। ফুয়ান তখন পেনি মানে মিয়ানের সঙ্গে চুচিং এর পরিচয় করিয়ে দেয় আর বলে ওর ভিলাটা ডিজাইন করবে পেনি। চুচিং বলে, আমাদের বাড়ি থেকে তো একটা পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, এই জন্য চুচিং তখন ফুয়ানের পাশাপাশি মিয়ানকেও ইনভাইট করে। মিয়ান সেখানে যাবে বলে রাজি হয়ে যায়, যেটা দেখে খুব খুশি হয়ে যায় ফুয়ান। এরপর সেই পার্টি দেখা যায় আর ওখানে মিয়ান চলে আসে। মিয়ানকে এখানে দেখে চুচিং তো বেশ খুশি হয়। তখনই মিয়ানের কাছে চলে আসে ফুয়ান আর বলে, আজকে তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তবে সেই পার্টিতে ফুয়ানের মাও এসেছে, এটা দেখে মিয়ান তো একদম অবাক হয়ে যায়। ফুয়ানের মা এখানে চলে আসলেই মিয়ানের আসল পরিচয় বেরিয়ে যাবে। মিয়ান তখন ফুয়ানকে অনেক কাছে টেনে নেয় আর ওর আড়ালেই দাঁড়িয়ে পড়ে লুকিয়ে। ফুয়ানের মা এদিকেই আসছিল, তবে অন্য একজন ডাক দিলে ফুয়ানের মা অন্যদিকে চলে যায়। তখনই চুচিং অন্য একজনকে ইশারা করে আর সে তখন ধাক্কা দিলে চুচিং এর হাতের সমস্ত ওয়াইন পড়ে যায় মিয়ানের জামার উপর। চুচিং বলে, আই এম রিয়েলি সরি, তুমি আমার সঙ্গে চলো চেঞ্জিং রুমে, ওখানে আমি আমার একটা ড্রেস তোমাকে দেব। মিয়ান যেতে না চাইলেও চুচিং ওকে জোর করে নিয়ে যায়। তারপর ওর আরেকটা ডিজাইনার ড্রেস দিয়ে বলে, এটা তুমি কিছুক্ষণের জন্য পরতে পারো। এরপর মিয়ান সেই ড্রেসটা চেঞ্জ করে নেয়, কিন্তু বোঝা যায় এই ড্রেসটা চেঞ্জ করানোর পেছনে চুচিং এর নিশ্চয়ই কোনো মতলব আছে। চুচিং তখন মিয়ানের কাছে আসলে ওখানে ওই নেকলেসটাও রাখে, যে নেকলেসটা মিয়ান দোকানে পছন্দ করেছিল। নেকলেসটা দেখে মিয়ান খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ফুয়ান ওর বন্ধুর জন্য কিনবে বলেছিল, সেই বন্ধু হচ্ছে চুচিং। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফুয়ান যখন মিয়ানকে ওই নেকলেসটা পরাচ্ছিল, দূর থেকে চুচিং দাঁড়িয়ে এটা দেখতে পেয়েছিল আর মিয়ানকে দেওয়ার আগেই ওই নেকলেসটা ও দোকান থেকে কিনে নিয়েছিল। সবশেষে মিয়ান ও তো এইটা দেখে খুবই স্যাড হয়ে যায় আর বুঝতে পারে যে ফুয়ান হয়তো চুচিংকে ভালোবাসে মনে মনে। এরপর চুচিং এর সঙ্গে মিয়ান আবারও পার্টিতে চলে আসে আর তখন চুচিং এখানে এসেছে সেই ওয়েলকামের জন্য। ওরা একটা কেক কাটতে যাচ্ছিল, তখন হঠাৎ করেই মিয়ানের ড্রেসটা পুরোপুরি ভাবে খুলে যায় সবার সামনে। বোঝা যায় এটাই ছিল চুচিং এর প্ল্যান। তখনই ফুয়ান এসে নিজের ব্লেজারটা দিয়ে মিয়ানকে জড়িয়ে দেয়। তারপরে মিয়ানকে নিয়ে ফুয়ান বাইরে চলে আসে, কিন্তু মিয়ান তখন ফুয়ানের উপর রাগ দেখাচ্ছিল আর বলে, এটা আমি পরিষ্কার করে তোমাকে ফিরিয়ে দেব। মিয়ান এরকম রাগ দেখালে ফুয়ান জিজ্ঞাসা করে, তুমি রেগে আছো কেন? মিয়ান বলে, আমি কেন রাগ করব, আর আমি কার উপর রাগ করব? আমি তো শুধুমাত্র তোমার ভিলা ডিজাইন করব, আমি সাধারণ ডিজাইনার ছাড়া আর কিছুই নই। ফুয়ান বলে, আমরা কি শুধুই বিজনেস পার্টনার? মিয়ান বলে, তাছাড়া আবার কি? এটা বলেই মিয়ান ওখান থেকে চলে আসে। তবে ফুয়ান বুঝতে পারে না মিয়ান কেন ওর সঙ্গে এইভাবে কথা বলছে। পরের দিন ফুয়ান যায় ওর নানার সঙ্গে দেখা করতে আর আবার ওর নানার সঙ্গে ওর ঝামেলা বেঁধে যায়, কারণ নানা চায় মিয়ানের সঙ্গে ফুয়ান সংসার করুক আর এই মিয়ানকে ফুয়ান তো একদমই সহ্য করতে পারে না। তখনই নানা একটা গ্লাস ছুঁড়ে মারলে সেই কাঁচ এসে ফুয়ানের মুখে লাগে আর নানাও তখন অনেকটা অসুস্থ বোধ করে, তাই ফুয়ান তখন নানার কথাই মেনে নেয়। এরপর ফুয়ান অফিসে চলে আসে আর মিয়ান তখন কিছু জরুরি কাগজপত্র ফুয়ানের কাছে দিতে আসলে দেখতে পায় ফুয়ানের গালটা কিছুটা কেটে গেছে। সেই জন্য মিয়ান নিজের হাতে ওষুধ ফুয়ানকে লাগিয়ে দিচ্ছিল। যে ব্যাপারটা দেখে ফুয়ান তো অনেক খুশি হয়ে যায় যে মিয়ান কালকে ওর উপরে অনেক রাগ দেখালেও আজকে সেই মিয়ানই ওর এতটা যত্ন নিচ্ছে। ওদের দুজনের এই সুন্দর রোমান্টিক মুহূর্তে ওখানে ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এটা দেখে মিয়ান তখন উঠে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় আর ফুয়ান ওর অ্যাসিস্ট্যান্টের উপর এত বেশি রেগে যায় যে বালিশ ছুঁড়ে মারে ওর দিকে। এরপর মিয়ানের সঙ্গে দেখা করার অজুহাতে ফুয়ান ওখানে চুচিংকে নিয়ে চলে আসে, এই বাহানায় যে চুচিং ওর নতুন কেনা ভিলাটা দেখবে। ওখান থেকে যখনই মিয়ান আসছিল ফুয়ান তখন চুচিং এর চুল ঠিক করে দিচ্ছিল, যাতে এটা দেখে ও
ও মিয়ানকে জেলাস ফিল করাতে পারে। মিয়ান ওখান থেকে চলে গেলে ফুয়ান ওর পেছনে ছোটে। মিয়ান তখন আবারও ফুয়ানের উপর রাগ দেখাতে থাকে। ফুয়ান বলে, কেন, তুমি কি জেলাস হয়েছো? মিয়ান বলে, মোটেই না, আমি কেন জেলাস হব? ফুয়ান বলে, একটু হলেও তো হয়েছো। মিয়ান তখন কিছু না বলে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। আর ওদেরকে দূর থেকে চুচিং এতক্ষণ দেখছিল, সেই জন্য আরো বেশি রাগ হয় ওর। মিয়ান যখন আবারও কাজের জায়গায় এসে দেখতে পায় ওর ব্যাগটা অনেকটা দূরে পড়ে আছে। যখনই মিয়ান ওই ব্যাগটা নিতে যাবে, ওখানে থাকা কিছু লোহার রডের স্ক্রু খুলে পড়ে যায়, আর সেটা পড়ে যায় পুরো মিয়ানের হাতের উপর। মিয়ান হাতে প্রচন্ড চোট পায় আর ব্যথায় কান্না করতে থাকে। তখনই ওখান থেকে চুচিং যাচ্ছিল, মিয়ান সেটা দেখতেও পায়, তবে হাতের ব্যথায় এত পাত্তা দেয় না। ফুয়ান এই আওয়াজ পেয়ে মিয়ানের কাছে আসছিল, তবে চুচিং বলে যে ওখানে কিছু বস্তা ছিল, পড়ে গেছে, তাই আওয়াজ হয়েছে। এটা বলে চুচিং তখন ফুয়ানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আসলে এখানে প্ল্যান করে চুচিং এসেছিল আর লোহার রডগুলো স্ক্রু খুলে রেখেছিল, যাতে একটু নাড়া লাগলে ওগুলো গায়ে এসে পড়ে। এরপর মিয়ান হসপিটালে চলে আসে, আর সেখানে ডাক্তার মিয়ানের এক্সরে রিপোর্ট করে দেখে জানায় যে মিয়ানের হাতের অবস্থা খুব একটা ভালো নয়। তখনই ওখানে ফুয়ান সাথে আরো এক্সপার্ট কিছু ডক্টরদের নিয়ে ওখানে চলে আসে, আর এটা দেখে তো মিয়ান খুবই অবাক হয়ে যায়। মিয়ানের হাতের অবস্থা দেখার পরে ফুয়ান সব ডক্টরদের বলে এক্ষুনি সার্জারি করতে। এরপরে মিয়ানের সার্জারি হয়ে যায়, আর ওখানেই বসেছিল ফুয়ান। ডাক্তার বলে যে একদমই ঠিক হয়ে যাবে মিয়ান, তবে কিছুদিন ওর হাতের রেস্টের দরকার। ঠিক সেই সময়ই মিয়ানের জ্ঞান ফিরে আসে। চুচিংও ফুল নিয়ে আসে মিয়ানের সঙ্গে দেখা করতে, কিন্তু ও আড়াল থেকে শোনার চেষ্টা করে ওরা দুজনে ভেতরে কি কথা বলছে। মিয়ান বলে, তুমি আমার কাছে কেন এসেছো? তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও। মিয়ান বলে, তুমি কি মনে করছো চুচিংকে আমি ভালোবাসি? মিয়ান বলে, আমার জানার কি দরকার তুমি কাকে ভালোবাসো? ফুয়ান বলে, কিন্তু আমি তোমাকে জানাতে চাই চুচিং শুধুমাত্রই আমার বন্ধু। সেই সময় চুচিং ওখানে চলে আসে, এটা দেখে ফুয়ান ওখান থেকে চলে যায়। মিয়ানের তখন মনে পড়ে যায় যে ওর ড্রেসের ওপর প্রথমে ওয়াইন ফেলা, তারপর ওর ড্রেসের দড়ি খুলে যাওয়া, আর আজকেও ওর ব্যাগটা যেখানে থাকার কথা সেখানে ছিল না, এটাও একটা অ্যাক্সিডেন্ট। আর এই সব জায়গাগুলোতেই চুচিং ছিল। তো মিয়ান বুঝে যায় এই চুচিং আসলে সুবিধার নয়, সেই জন্য মিয়ান চুচিংকে একদম পাত্তা দেয় না, তাই চুচিং ওখান থেকে চলে আসে। এভাবেই কিছুদিন হয়ে যায়, আর মিয়ানকে এবার বাড়ি ফিরতে হবে। তাই ফুয়ান বলে, তুমি এবার আমার বাড়িতে যাবে, যেহেতু আমার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তোমার সমস্ত দায়িত্ব আপাতত আমার। মিয়ান প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ফুয়ানের জোরাজুরিতে রাজি হয়ে যায়। তারপরে মিয়ান চলে আসে ফুয়ানের বাড়িতে, আর তখন ফুয়ান নিজের হাতে রান্না করে স্যুপ বানিয়ে আনে মিয়ানের জন্য। মিয়ান যখন দেখে ফুয়ানের একটা আঙুল কেটে গেছে, এটা দেখেও খুব অবাক হয়ে যায়, আর বলে, তুমি রান্না করেছো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ছেলে আগে কোনোদিনও রান্না করা তো দূর, রান্না ঘরেই ঢোকেনি, সেই ছেলে আজকে প্রথমবার মিয়ানের জন্য রান্না করেছে, আর এই করতে গিয়ে ও হাত কেটে ফেলেছে। ফুয়ান তারপর নিজের হাতে সেই স্যুপ মিয়ানকে খাইয়ে দেয়। মিয়ান এটা দেখে খুব খুশি হয়ে যায় যে ফুয়ান ওর এত যত্ন করছে, তার মানে ফুয়ান ওকেই ভালোবাসে। রাত হয়ে গেলে মিয়ানকে ঘুম পাড়িয়ে দেওয়ার দায়িত্বটাও ফুয়ান নিয়ে নেয়। কিছুক্ষণ পরে মিয়ানে যখন ঘুম ভাঙে, ও দেখতে পায় খাটের নিচে ওখানেই বসে রয়েছে ফুয়ান, আর সারা রাত ফুয়ান এভাবেই মিয়ানের খেয়াল রেখেছে। ঠিক সেই মুহূর্তেই ফুয়ান মিয়ানকে একদম জাপটে ধরে কিস করে। এটা দেখে মিয়ান অবাক হয়ে যায়, কারণ ও ভেবেছিল যে ফুয়ান ঘুমাচ্ছে। এরপর সকাল হয়ে গেলে ফুয়ান আবারও স্যুপ বানিয়ে নিয়ে আসে মিয়ানের কাছে। মিয়ান যখন ওই স্যুপটা খায়, ওটা ওর খুব তেতো লাগে। ফুয়ান তখন একটা ক্যান্ডি খুলে নিজের গালে নিয়ে নেয়, আর তারপরে মিয়ানের কাছে এসে ওকে কিস করতে থাকে। এটা দেখে মিয়ান নিজেও অবাক হয়ে যায়, আর কিস করার পরে ফুয়ান বলে, কি এবার স্যুপটা মিষ্টি লাগছে তো? মিয়ান তো খুবই লজ্জায় পড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর মিয়ান আবার সুস্থ হয়ে অফিসে জয়েন করে। মনে একদিন রাত হয়ে গেলে মিয়ান চলে আসে নানার সঙ্গে দেখা করতে, আর সে চারিদিকে নানাকে খুঁজে বেড়ায়। তখনই মিয়ান শুনতে পায় নানা সাথে করে ফুয়ানকে নিয়ে আসছে। এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় মিয়ান। নানা যখনই ফুয়ানকে নিয়ে ওখানে আসে, মিয়ান তখন মাস্ক আর টুপি পরে ওখানে দাঁড়িয়ে থাকে, যাতে ফুয়ান ওকে চিনতে না পারে। মিয়ান বলে, আসলে আমার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তাই আমি মাস্ক পরে আছি। কিন্তু ফুয়ানের খুব সন্দেহ হয়, আর মিয়ানকেও খুব চেনা চেনা লাগে। ও মিয়ানের খুব কাছে এসে দেখতে যাবেই, কিন্তু সেই সময় নানা বলে, ফুয়ান ওকে ছেড়ে দাও, ওর থেকে তোমারও ঠান্ডা লেগে যেতে পারে। মিয়ান আর একটু না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়, তবে ফুয়ানের খুবই সন্দেহ হয়। পরের দিন সকাল হয়ে গেলে ফুয়ান বাড়িতে চলে আসে, আর ওখানে ড্রয়ার থেকে নিজের ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা বের করে, এটা দেখার জন্য যে ওর যার সঙ্গে বিয়ে হয়েছে তাকে আসলে কেমন দেখতে।
ফুয়ান ওটা খুলে দেখতেই যাবে, তবে সেই সময় ওর অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে বলে মিয়ানের বাবার যে কোম্পানি, সেই কোম্পানি থেকে খুব বাজে কোয়ালিটির ইট ডেলিভারি হয়েছে, আর সেই ইট দিয়ে বাড়ি বানানোর পরে বেশ কয়েকটা দেওয়াল ভেঙে গেছে। এটা শুনে ফুয়ান খুব রেগে যায় আর বলে এটার প্রতিশোধ তো আমি নেবই। আর ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেটটা খুলে ওর আর মিয়ানের মুখটা দেখতে ইচ্ছা করে না, তাই ওটা ও আবার জায়গায় রেখে দেয়। আর মেসেজ করে মিয়ানকে জানায় যে আমি আর নানার কোনো কথা শুনবো না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। মিয়ান রিপ্লাই দেয় যে ঠিক আছে, আমিও ডিভোর্স দেব। এটা দেখে মিয়ানের মনটাও খুব খারাপ হয়ে যায়। সেদিন সারাদিন ও ফুয়ানের থেকে কোনো কল বা টেক্সটে রিপ্লাই করেনি বলে ফুয়ান চলে এসেছে মিয়ানের সঙ্গে দেখা করতে অফিসে। কিন্তু মিয়ান তখন অফিসে ছিল না, তাই ফুয়ান আবার চলে যায়। তবে মিয়ান ওই অফিসেই ছিল লুকিয়ে, কারণ ওর ফুয়ানের ওপর মনে মনে একটু একটু রাগ হচ্ছে ওকে ডিভোর্স দেবে বলে। সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় ফুয়ানের সঙ্গে মিয়ানের দেখা হয়ে যায়। ফুয়ান বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? মিয়ান বলে আমি তেমন কিছুই করিনি। মিয়ান ইগনোর করে ওখান থেকে চলে যেতে লাগলে ফুয়ান ওর হাত ধরে আটকায় আর বলে তুমি যদি আমাকে না বলো আমি তোমাকে যেতে দেবো না। কিছু একটা জিনিস নিয়ে আমার উপর রেগে রয়েছো। মিয়ান বলে তুমি আমার ক্লায়েন্ট, আমি তোমার উপর রাগ করতেই পারি না। ফুয়ান তখন ওই নেকলেসটা আনে আর বলে হ্যাপি বার্থডে। এই নেকলেসটা যে ফুয়ান ওর জন্য এনেছে এটা দেখে মিয়ান খুব অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে যায়। বুঝতে পারে যে ফুয়ান আসলে ওই নেকলেসটা তাহলে চুচিনকে দেয়নি, এই নেকলেসটা ফুয়ান মিয়ানের জন্যই কিনেছে। ফুয়ান তখন মিয়ানকে জোর করে টেনে নিয়ে কিস করতে লাগলে মিয়ান তো ফুয়ানকে অনেক বাধা দেয়, কিন্তু ফুয়ান শুনছে কার কথা। সেই জন্য মিয়ানও তখন রোমান্টিকলি ফুয়ানকে কিস করতে শুরু করে। আর এভাবেই কিস করতে করতে ওরা দুজনে চলে আসে মিয়ানের বেডরুমে আর দুজনে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। এভাবেই ঠিক সেই মুহূর্তেই মিয়ান ফুয়ানকে বাধা দেয় আর বলে আমার বিয়ে হয়ে গেছে, আমি ম্যারিড। এটা শুনে ফুয়ান তো একদম অবাক হয়ে যায় আর বলে কি বললে তুমি? তুমি মিথ্যে বলছো। মিয়ান বলে না, আমার সত্যি বিয়ে হয়ে গেছে। ফুয়ান বলে কে তোমার হাজবেন্ড? আমি জানতে চাই, আমি তাকে দেখতে চাই। সেই সময়ই মিয়ানের বিজনেস পার্টনার সেই হান মিয়ানকে কল করলে মিয়ান এমন করে কথা বলে যেন হান ওর হাজবেন্ড। এটা দেখে ফুয়ানের খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, আর কোনো কথা না বলে ফুয়ান ওখান থেকে চলে যায়। আসলে মিয়ান এটা ইচ্ছে করে করেছে যাতে ফুয়ান ওর বেশি কাছাকাছি না আসে, তাহলে ফুয়ানকে ছাড়া হয়তো মিয়ান একটা সময় আর থাকতেই পারবে না। আসলে তো ফুয়ান সত্যি সত্যি মিয়ানকে অনেক ঘৃণা করে। পরের দিন সকালে মিয়ান যখন অফিসে চলে আসে ওকে হান ফোন করে জানায় যে হানকে নাকি ফুয়ান ডেকে পাঠিয়েছে ওর বাড়িতে। এটা শুনে মিয়ান তো খুব অবাক হয়ে যায়। মিয়ান বুঝে যায় যে কালকে হানকে ওর নিজের হাজবেন্ড বলেছে বলেই ফুয়ান ওকে ডেকে পাঠিয়েছে। এদিকে ফুয়ান হানকে অনেক বেশি ড্রিঙ্ক করাচ্ছে সমস্ত সত্যিটা বার করবে বলে। ওখানে মিয়ান চলে আসে আর মিয়ান এসে হানকে ইশারা করে বলে যে হান যেন মিয়ানের হাজবেন্ড সাজে। কিন্তু হান মোটেই ভালো হাজবেন্ড সাজতেই পারছে না, কারণ ও তো আর অভিনেতা নয়। এই ব্যাপারগুলো কিছুটা হলেও তো ফুয়ানের সন্দেহ লাগে। মিয়ানের তখন বেশ ঠান্ডা লাগছিল, এটা দেখে ফুয়ান নিজের ব্লেজারটা খুলে মিয়ানকে পরিয়ে দেয়, এটা বোঝাতে যে মিয়ানকে ওর হাজবেন্ড হানের থেকেও ফুয়ান বেশি কেয়ার করে। এটা দেখে হান তখন নিজের ব্লেজারটা আবার ফুয়ানের গায়ে দিয়ে দেয়, যেটা দেখে ফুয়ান তো অনেক রেগে যায় আর যাওয়ার সময় ব্লেজারটা একদম ছুঁড়ে মারে। এরপর মিয়ান আর হান দুজন মিলে ফুয়ানের কথাতে একটা জায়গায় চলে আসে। আসলে ফুয়ান ওদের দুজনকে এখানে ডেকেছে, ইনভাইট করেছে এদের দুজনের উপর নজর রাখার জন্য। কিন্তু হান মোটেই হাজবেন্ডের মতো অভিনয় করতেই পারছিল না। মিয়ান তখন হানকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় আর তারপর ওরা দুজনে জলের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, যাতে ফুয়ানকে এটাও দেখাতে পারে। কিন্তু বেচারা হান তো কোনোভাবেই মিয়ানকে জড়িয়ে ধরতেই পারছে না। ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ফুয়ানের তো খুব রাগ হয়। এরপর ফুয়ান নিজেই জলের ভেতরে চলে আসে আর ততক্ষণে হান এখান থেকে পালিয়েছে। ফুয়ান এসে মিয়ানকে জোর করে ধরে কিস করতে থাকে। মিয়ান তো ওকে অনেক বাধা দেয়, দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু ফুয়ান কোনো কথাই শোনে না। সেই জন্য মিয়ান ফুয়ানের উপর অনেক রাগ দেখাতে থাকে। এমন একদিন মিয়ান ফুয়ানের কাছে আসে ডিজাইন জানার সম্বন্ধে। ফুয়ান তখন ইচ্ছে করে এমন এমন ডিজাইন বলে যেগুলো ডিজাইনটা তুলতেই মিয়ানের তো কাল ঘাম ছুটে যায়। আসলে এগুলো ফুয়ান ইচ্ছে করে করছে আর মিয়ান তো খুব রেগে যাচ্ছে। এমন একদিন অফিসের ভেতরে হান আর মিয়ান একসঙ্গে কাজ করছিল আর ওদের দুজনকে নজর রাখার জন্য এসেছিল ফুয়ান। ফুয়ানের আসার খবর পেয়ে ওরা দুজনে আবারও হাজবেন্ড ওয়াইফের নাটক করতে থাকে। ওদের দুজনকে এইভাবে দেখে খুবই রেগে যায় ফুয়ান। ফুয়ানকে এখানে দেখে মিয়ান ওখান থেকে চলে গেলে ফুয়ান ওর হাত ধরে টানে আর ওকে ওখানে কিস করতে শুরু করে।
মিয়ান বলে যে আমি অন্যের বিবাহিত স্ত্রী, কিন্তু ফুয়ান কিছুই শোনে না আর বলে আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। এগুলো বলেই ফুয়ান তখন মিয়ানকে আরো জোর করে করে কিস করতে থাকে। একটা সময় মিয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। ফুয়ানও তখন মিয়ানের পেছন পেছন আসে আর ওদের দুজনকে এইভাবে একসঙ্গে দেখতে পায় চুচি, যেটা দেখে ও মোটেই সহ্য করতে পারে না। এমনই একদিন ফুয়ান ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যখন আসছিল অফিসের দিকে, ও দেখতে পায় অফিসের বাইরে হান ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করছে। এইটাই হচ্ছে ফানের আসল গার্লফ্রেন্ড, আর এই গার্লফ্রেন্ডটা ঝগড়া করছে কেন হান ওকে এখনো বিয়ে করেনি। সবকিছুই ফুয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বুঝতে পারে যে বিয়ে হয়ে গেলেও হানের অন্য জায়গায় সম্পর্ক আছে। তার মানে হান আর মিয়ান দুজনে একে অপরের সাথে খুশি নেই। ফুয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে ওদের দুজনকে ফলো করতে বলে। ফুয়ান এরপর অফিসে মিয়ানের সঙ্গে দেখা করতে চলে আসে আর মিয়ানকে বলে যে আমার সঙ্গে একটা জায়গায় চলো, সেখানে ডিজাইনের ব্যাপারে কথা বলবো। এরপর ফুয়ান মিয়ানকে নিয়ে চলে আসে একটা কফি শপে আর সেখানে দেখা যায় হান ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। এখানে হান আর মিয়ান একে অপরকে দেখে খুবই অবাক হয়ে যায়। আসলে ফুয়ান এখানে মিয়ানকে নিয়ে এসেছে এটা দেখানোর জন্য যে ওর হাজবেন্ড হান ওরই আড়ালে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। ফুয়ান তখন বলে যে তুমি তোমার ওয়াইফকে ঠকে অন্য মেয়ের সঙ্গে এখানে এসেছো। এটা শুনে হানের গার্লফ্রেন্ড তো খুব রেগে যায় আর বলে তুমি মিয়ানকে বিয়ে করে নিয়েছো, সেটা তুমি আমাকে একবারও বলনি তো। এদিকে হান বেচারা তো অনেক চাপে পড়ে যায়, কোন দিকে যাবে, গার্লফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার। হানের গার্লফ্রেন্ড হানকে খুব জোরে চড় মেরে ওখান থেকে রেগে মেগে চলে যায়। ফুয়ান বলে দেখলে ও তোমাকে কিভাবে ঠকাচ্ছে। মিয়ান বলে ও যাই করুক আমি তবু ওকে ডিভোর্স দেব না, আর তোমার ওইখানে কোনো সুযোগ নেই, তাই আগে থেকেই বলে দিলাম। ওদের দুজনকেই তখন একসঙ্গে দেখতে পায় মিয়ানের ছোট বোন ওয়ান, আর ওয়ান ফুয়ানকে চেনে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এমন একদিন রাতে ওয়ানের জন্মদিন ছিল, তবে সেই জন্মদিনে ওয়ানের বাবা মিয়ানকে গিফট দেবে বললে ওয়ান মনে মনে অনেক কষ্ট পায়। সেই জন্য মন খারাপ করে রাস্তায় বেরিয়ে যায়, আর সেই সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, তবে সেই সময় ওয়ানকে এসে বাঁচিয়ে নেয় ফুয়ান। আর ফুয়ানকে সেই সময় ওয়ান মনে মনে ভালোবেসে ফেলেছিল প্রথম দেখাতেই। আজ এত বছর পরে আবারও ফুয়ানকে দেখে ওয়ানের পুরনো ভালোবাসা জেগে ওঠে। ফুয়ান বুঝতে পারে এটাই মিয়ানের হাজবেন্ড ফুয়ান, তবে ওদের দুজনকে একসাথে কিছুতেই ওয়ান মেনে নিতে পারে না। এমনই একদিন মিয়ান একটা পার্টিতে চলে আসে আর সেই বিজনেস পার্টিতে ফুয়ানও ছিল। ফুয়ান আর মিয়ান দুজন মিলে একসঙ্গে সেই বিজনেস পার্টিতে ডান্স করে। তখনই ফুয়ানের মা সেই বিজনেস পার্টিতে আসবে এটা জানতে পেরে খুব টেনশনে পড়ে যায় মিয়ান। ও তখন অন্যের থেকে এটা ওটা নিয়ে ছদ্মবেশ ধরে যাতে ফুয়ানের মা ওকে চিনতে না পারে। চুচিং তখন ফুয়ানের মায়ের সঙ্গে দেখা করে আর এই চুচিংকে ফুয়ানের মায়ের নিজের ছেলের বউ হিসেবে অনেক পছন্দ, আর এটারই সুযোগ চুচিং নিতে চায়। এরপর চুচিং একটা দুর্দান্ত প্ল্যান করে। ওই পার্টি থেকে বেশ কিছু মহিলাকে ও ডেকে পাঠায় আর এমন একটা নাটক করে যে ফুয়ানের সঙ্গে ও এখানে রোম্যান্স করেছে। এসব দেখে সবাই নিজেদের ফোনে ছবি ভিডিও তুলতে থাকে। তখনই ওখানে ফুয়ানের মা চলে আসে। প্রথমে রেগে গেলেও চুচিংকে দেখে খুব খুশি হয় যে ওর ফুয়ান চুচিং এর সঙ্গে রোম্যান্স করেছে, তাতে করে ফুয়ান মিয়ানের সঙ্গে কোনোভাবেই আর সম্পর্কে যাবে না। এদিকে ফুয়ান আর মিয়ান দুজন মিলেই পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে ওরা পার্টি থেকে অনেক আগে বেরিয়ে গেছে। ফুয়ান তখন মিয়ানকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর ওখানে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু মিয়ান ঘুমায় না। ও ফুয়ানের তখন অনেক কাছাকাছি চলে আসে আর দুজন মিলে দুজনের সঙ্গে আবারও রোম্যান্স করতে শুরু করে। প্রচন্ড মাতাল অবস্থায় মিয়ান বলে যে তুমি আমার হাজবেন্ড, আমি মনে মনে তোমাকেই হাজবেন্ড বলে মনে করি। এটা শুনে ফুয়ান খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা মিয়ানের থেকে ফুয়ান আগে ঘুম ভাঙে আর বুঝতে পারে যে সত্যি সত্যি মিয়ান ওকে ভালোবাসে, সেই জন্যই ওকে মনে মনে হাজবেন্ড মনে করে। আর মাতাল অবস্থায় কেউ মিথ্যে কথা বলে না। মিয়ানকে আর না ডেকে ফুয়ান কাজে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই মিয়ানের ঘুম ভেঙে যায় আর ওর যখন মনে পড়ে যায় কালকে রাতের কথা, এটা ভেবে ও তো একদম হাঁ হয়ে যায়। প্রথমবার একবার এরকম ভুল করেছিল, আবারও করলো একই ভুল। সেদিনই রাতে ফুয়ান আর মিয়ান একসঙ্গে ফিরছিল আর ওরা দুজনে ডিজাইনের ব্যাপারে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে ফুয়ান মিয়ানের অনেক বেশি কাছে চলে আসে, যেটা দেখে খুবই অবাক হয়ে যায় মিয়ান, কারণ ড্রাইভার হিসেবে তো ফুয়ানের অ্যাসিস্ট্যান্ট গাড়ি চালাচ্ছিল।
হঠাৎ করে গাড়ির সামনে অন্য একটা গাড়ি চলে আসায় সেই অ্যাসিস্ট্যান্ট আর ব্যালেন্স রাখতে না পেরে ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে সেই সময় ফুয়ান মিয়ানকে বাঁচানোর জন্য মিয়ানের সামনে চলে আসে। কিছুক্ষণ পরে মিয়ানের জ্ঞান ফিরে, কিন্তু ও দেখতে পায় যে ফুয়ানের অবস্থা খুবই খারাপ, ওর সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে, যেটা দেখে মিয়ানের খুব কষ্ট হয় ফিয়ানের জন্য। আর আবারও মিয়ান ওখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে মিয়ানের হসপিটালে জ্ঞান ফেরে আর ওর অবস্থা এখন মোটামুটি ঠিক আছে। জ্ঞান ফিরতে জিজ্ঞাসা করে ফুয়ান কোথায়। আরশা বলে মিয়ানের থেকে ফুয়ান আরো বেশি ইনজিউর্ড। এটা শুনে মিয়ান নিজের হাতে সমস্ত স্যালাইন খুলে দিয়ে বাইরে বেরিয়ে আসে। দেখতে পায় যে ওখানে পাশের রুম থেকে একটা ডেড বডি বেরোচ্ছে, যেটা দেখে মিয়ান প্রচন্ড ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে যে ফুয়ান আসলে মারা গেছে। এইভাবে ফুয়ান ওর জীবন থেকে চলে যাবে এটা দেখে মিয়ান তখন খুব খুব কান্না করতে থাকে। সেই সময় পেছন থেকে ফুয়ান বলে ওঠে, তুমি আমাকে এতটা ভালোবাসো? মিয়ান পেছনে তাকিয়ে দেখে যে ফুয়ান একদম সুস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে মিয়ান খুব শান্তি পায় আর ছুটতে গিয়ে ফুয়ানকে জড়িয়ে ধরে, এটা বোঝাতে যে ও আসলেই ফুয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ফুয়ানের এরকম বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মিয়ান ওকে দেখাশোনা করে। মিয়ান বলে ওর অ্যাসিস্ট্যান্টের অবস্থা অনেক খারাপ, তাই হাসপাতালে ভর্তি থাকতে হবে, কাজেও আসতে পারবে না, তাই এখন মিয়ানকে ওর অ্যাসিস্ট্যান্ট হতে হবে। আর মিয়ান কি করবে, এতে রাজি হয়ে যায়। পরের দিন সকাল থেকেই মিয়ান তো একদম অ্যাসিস্ট্যান্টের মতো কথা বলতে থাকে আর কাজগুলো করতে থাকে, কিন্তু ফুয়ান খালি সুযোগ খোঁজে ও কিভাবে মিয়ানের আরো বেশি কাছাকাছি আসবে। এমনই কিছুদিন পরে মিয়ানের শরীরটা বেশ খারাপ লাগছিল, সেই জন্য ডাক্তারের কাছে যেতেই ডাক্তার বলে যে মিয়ান আসলে 7 সপ্তাহের প্রেগনেন্ট। যেটা শুনে মিয়ান তো একদম অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে যায় যে ফুয়ান ওর বাচ্চার বাবা হতে চলেছে। ডাক্তার বলে প্রথম 3 মাস যেন মিয়ান অনেক সাবধানে থাকে। তখনই আবার মিয়ানের মনে হয় যদি ফুয়ান জানতে পারে যে ও মিয়ান আর মিয়ান ওর বাচ্চার বাবা হতে চলেছে, তাহলে সেটা কখনোই ফুয়ান মেনে নেবে না। এদিকে ওই হসপিটালেই ওয়ান মানে মিয়ানের বোন চেক আপ করতে এসেছে আর ও দেখতে পায় গাইনোকোলজি ডিপার্টমেন্ট থেকে মিয়ান বেরোচ্ছে। এটা দেখে ও খুব সন্দেহ হয় আর সেই গাইনোকোলজি ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগে আমার বড় বোন এসেছিল এখানে, আসলে ও কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছে, ওর কি হয়েছে জানেন? ডাক্তার ওয়ানকে বলে দেয় যে মিয়ান আসলে প্রেগনেন্ট। আর এমন কথা শুনে ওয়ান তো একেবারে অবাক হয়ে যায়। আর এবার ওয়ান বলে যে এবার তো ওর আসল পরিচয় ফুয়ানের কাছে দিতেই হবে। ওয়ান এরপর অফিসে চলে আসে আর এসে চুচিংকে একটা থাপ্পড় মারে। চুচিং এটা দেখে খুব রেগে যায়। মিয়ান তখন বলে যে পেনি আসলে মিয়ান আর মিয়ান এখন প্রেগনেন্ট। এটা শুনে চুচিং তো একদম অবাক হয়ে যায়। ওয়ান এটা ইচ্ছে করে করেছে, কারণ ও জানে চুচিং যদি এটা জানতে পারে ও জানার পরে মোটেই চুপচাপ বসে থাকবে না। তো ওয়ান এত বেকার খেটে কি করবে, চুচিংকে দিয়ে সব করাবে। চুচিং এসে ফুয়ানের মাকে জানায় যে মিয়ান আসলে প্রেগনেন্ট আর মিয়ান চেষ্টা করছে এই বাচ্চাটা ফুয়ানের বলে দাবি করতে। এটা শুনে ফুয়ানের মা অনেক রেগে যায় আর বলে কার না কার বাচ্চা আমার বাড়ির বংশের কেউ হতে পারে না। ফুয়ানের মা এই প্রতিশোধ তো নেবেই। দিন রাতে মিয়ান যখন অফিসে ছিল ফুয়ানের মা ওকে ফোন করে বলে ফুয়ানের মা নাকি হাসপাতালে ভর্তি, তাই মিয়ান যেন আসে ওকে দেখতে। মিয়ান যখন সেই লোকেশনে চলে আসে আশপাশটা এত শান্ত দেখে ওর খুব অবাক লাগে। সেই সময় কেউ একজন মিয়ানকে কিডন্যাপ করে নেয়। এরপর দেখা যায় মিয়ানকে হাত পা বেঁধে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছে। মিয়ান তখন সাহায্যের জন্য অনেক চিৎকার করছিল, তবে কেউই আসে না। তখনই ফুয়ানের মা সাথে কিছু ডক্টরকে নিয়ে এখানে চলে আসে আর বলে অন্য কার না কার বাচ্চা কখনোই আমার বাড়ির কেউ হতে পারে না, তাই আজকে তোমার এখানে অ্যাবর্শন হবে। এটা শুনে মিয়ান তো খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে দেয় যে এটা আসলে ফুয়ানের বাচ্চা। এটা মোটেই ফুয়ানের মা বিশ্বাস করে না, কারণ ফুয়ান তো মিয়ানকে সহ্যই করতে পারে না। ফুয়ানের মা তখন ফুয়ানকে ফোন করে আর বলে যে মিয়ান বলছে ও নাকি তোর বাচ্চার মা হতে চলেছে, এটা কি সত্যি? তো ফুয়ান এটা শুনে বলে এটা কখনোই সত্যি নয়, মিয়ানের সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই। এটা শুনে ফুয়ানের মা ফোন রেখে দেয় আর বুঝতে পারে যে মিয়ান আসলে মিথ্যে কথা বলছে। তখনই ডাক্তাররা অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ করতেই যাবে মিয়ানকে, আর ঠিক সেই সময় ওখানে চলে আসে হানকে দেখে তখনই ফুয়ানের মা সহ ডাক্তাররা সবাই ওখান থেকে বেরিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এইরকম অন্ধকার একটা জায়গা দেখে মিয়ান আগে থেকে হানকে বলে দিয়েছিল আর নিজের লাইভ লোকেশনটাও পাঠিয়ে রেখেছিল, যাতে মিয়ানের কোনো খোঁজ না পেলে হান এখানে চলে আসে আর ওকে বাঁচিয়ে নিতে পারে। এদিনই রাতে ফুয়ান মিয়ানের বাড়ির সামনে আসে ওর সঙ্গে দেখা করতে।
এই সময় খুব ক্লান্ত অবস্থায় ওখানে মিয়ান আসে, আর মিয়ানকে দেখেই ফুইয়ান ওর কাছে ছুটতে চলে আসে। ফুইয়ান বলে, আমি তোমাকে কখন থেকে কল করছি কিন্তু তোমাকে কলে পাচ্ছিলাম না, তাই তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। কি হয়েছে তোমার? তোমাকে এরকম দুর্বল দেখাচ্ছে কেন? মিয়ান বলে, তোমার ওয়াইফ মিয়ান প্রেগনেন্ট, আর তুমি আমার ব্যাপারে কেয়ার করছো? ফুইয়ান বলে, ও তোমার সঙ্গে দেখা করে এসব বলেছে, ও আসলেই একটা খারাপ মেয়ে। তুমি আমাকে বিশ্বাস করো, ওর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্কই নেই। মিয়ান বলে, তুমি যে ওকে এইভাবে কষ্ট দিচ্ছ, ওর কথা তুমি একবারও ভেবে দেখেছো? মিয়ান যদি তোমার সামনে এসে মরে যায় তাহলে ওকে তুমি ওর কথা ভাববে না? ফুইয়ান বলে, মিয়ান নামের মেয়েটা আসলে খুবই খারাপ, তুমি জানো না, ওই জন্য তোমাকে এইসব বলেছে, আর ও চাইছে তোমার আমার সম্পর্কটাকে নষ্ট করতে। মিয়ান বলে, ফুইয়ান তুমি আমাকে অপমান করাটা বন্ধ করো এবার। কথাটা বলে মিয়ান যখন চলে যাচ্ছিল, ফুইয়ান ওকে আটকানোর চেষ্টা করলে মিয়ান তখন চিৎকার করে বলে, ছেড়ে দাও আমাকে। আর তারপর ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়। মিয়ানের থেকে হঠাৎ করে এরকম আচরণ খুবই অবাক করে ফুইয়ানকে। এদিনই রাত হয়ে গেলে ফুইয়ান যখন বসেছিল, ওর তখন মিয়ানের উপর খুব রাগ হচ্ছিল যে মিয়ান পেনিকে সমস্ত কিছু বলেছে, তাই পেনি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে। সেই জন্য ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে মিয়ানের বাবার কোম্পানিতে যে ইনভেস্টটা করেছিল 300 কোটি টাকা, সেটা ও আবারও তুলে নেবে। আর এভাবেই ও মিয়ানকে শিক্ষা দিতে চায়। পরের দিন সকাল হয়ে গেলে মিয়ানের বাবার কাছে এই খবর চলে আসে, আর এই খবর পাওয়া মাত্র মিয়ানের বাবা খুবই অসুস্থ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে যায়। মিয়ান এসে ওর বাবার এরকম অবস্থা দেখতে পেয়ে তার বাবাকে তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করে। মিয়ানের তখন ওর বাবার জন্য অনেক কষ্ট হচ্ছিল। ওর বাবার কোম্পানিটার অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে সমস্ত টাকা নিয়ে নেওয়ার জন্য, তার উপর এখন ওর বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। মিয়ান এসে ওর সৎ মায়ের কাছে টাকা চায়, কিন্তু ওর সৎ মা বলে সে কোনো টাকা দেবে না, কারণ জমানো খুব অল্প টাকাই আছে, সেটা ও ভবিষ্যতের জন্য রাখবে। মিয়ানের তখন ওর সৎ মায়ের উপর খুব রাগ হয়। পরের দিন সকালে মিয়ানের সৎ মা নতুন বয়ফ্রেন্ড নিয়ে মিয়ানের বাবার সঙ্গে দেখা করতে যায়। আসলে মিয়ানের সৎ মা অন্য একটা লোকের সঙ্গে সম্পর্ক রেখেছে, আর ওরা দুজনেই ওয়েট করছে কবে মিয়ানের বাবা মারা যাবে আর ওরা দুজনে আবার বিয়ে করে এক হবে। এদিন পুরো দিনটাই মিয়ান টাকা জোগাড় করার জন্য অনেকজনকে ফোন করে, কিন্তু কেউই সেইভাবে সাহায্য করে না। রাত হয়ে গেলে মিয়ান বাধ্য হয়ে নানাকে ফোন করে, কিন্তু নানার ফোনেও কোনোভাবে কলটা ঢুকছিল না। শেষমেশ মিয়ান বাধ্য হয়ে ফুয়ানের মায়ের কাছে গিয়ে টাকা চায়, কিন্তু ফুয়ানের মা টাকা দেওয়া তো দূরের কথা, মিয়ানের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। মিয়ান খুব অসহায় হয়ে ওখানেই কান্না করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে ফুয়ান মিয়ানের সঙ্গে দেখা করতে ওর অফিসে চলে আসে, কিন্তু ওখানে তো মিয়ান তখন ছিল না। তবে মিয়ানের ডাস্টবিনের থেকে প্রেগনেন্সি কিছু ওষুধ দেখতে পায়, মানে প্রেগনেন্ট হলে মহিলারা যে ওষুধগুলো খায়, আর এটা দেখে খুব অবাক হয়ে যায় ফুয়ান। বুঝতে পারে যে মিয়ান আসলে প্রেগনেন্ট। মিয়ানের পর ছুটতে চলে আসে হানের কাছে, আর এসে জিজ্ঞাসা করে হান কবে লাস্ট পেনির সঙ্গে সেক্স করেছে। এটা শুনে হান কি বলবে বুঝতে পারে না, আর বলে যে হয়তো 1 বছর আগে। এটা শুনেই ফুয়ান ওখান থেকে একদম সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়। অন্যদিকে ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে মিয়ান, আর এসে দেখে ওর বাবার অবস্থা এতটাই খারাপ যে ডাক্তাররা সবাই সিপিআর দিচ্ছে, আর কিছুক্ষণ পরে ওর বাবা ওখানেই মারা যায়, যেটা মেনে নেওয়া মিয়ানের পক্ষে খুবই কষ্টের ছিল। মিয়ান নিজেকে প্রমিস করে যে ফুয়ানের পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক কোনোদিনও রাখবে না মিয়ান। সেদিনই রাত হয়ে গেলে ফুয়ান মিয়ানের বাড়ির সামনে এসে অপেক্ষা করছিল মিয়ানের জন্য, আর ও ভীষণ খুশি, কারণ ও জানতে পেরেছে পেনি প্রেগনেন্ট, আর পেনি বাচ্চাটা ওর। তখনই খুব মন খারাপ অবস্থায় ওখানে মিয়ান চলে আসে। ফুয়ান ছুটতে মিয়ানের কাছে আসে আর মিয়ানকে বলে, আমাদের বাচ্চা হতে চলেছে। সরি, এটা আমি আগে বুঝতে পারিনি, সবটা আমার ভুল। মিয়ান বলে, একটা কথা শুনে রাখো, এই বাচ্চাটা তোমার নয়। মিয়ান বলে, তুমি যাই বলো না কেন, আমি জানি এই বাচ্চাটা আমার। তুমি একদম ভেবো না, আমি খুব তাড়াতাড়ি মিয়ানকে ডিভোর্স দিয়ে দেবো, আর তারপর তোমাকে বিয়ে করে আমরা 3 জন মিলে খুব হ্যাপি থাকবো। মিয়ান বলে, তুমি কি করে জানলে যে আমার লাইফে কোনো তৃতীয় ব্যক্তি নেই? বিয়ের পরেও আমি যদি তোমার সঙ্গে এত কিছু করতে পারি, তাহলে তো অন্য একটা মানুষের সঙ্গেও করতে পারি, তাই না? এমন কথা শুনে একদম অবাক হয়ে যায় ফুয়ান। মিয়ান তখন আর কিচ্ছু না বলে ওখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, আর মিয়ান আবারও কাজে জয়েন করে সেই ভিলাতে ডিজাইন করতে, আর ফুয়ান এসেছে মিয়ানের ওপর দূর থেকে নজর রাখতে। তখনই হঠাৎ করেই মিয়ান অজ্ঞান হয়ে গেলে ফুয়ান ওর কাছে ছুটতে চলে আসে।
তারপর ওকে ভর্তি করে হাসপাতালে। আসলে ও তো এখন প্রেগনেন্ট, তাই এই অজ্ঞান হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। জ্ঞান ফিরতে মিয়ান বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না। মিয়ানের থেকে এমন ব্যবহার পেয়ে ফুয়ানের খুব কষ্ট হয়। এরপর মিয়ান নানার সঙ্গে দেখা করে আর নানাকে বলে, প্লিজ নানা, আপনি রাজি হয়ে যান আমাদের ডিভোর্সের জন্য। নানা তখন বলে, তোমরা যখন এত করে চাইছো ডিভোর্স নিতে, তাহলে আমি আর কি বলবো, যা ইচ্ছে করো তোমরা দুজনে। এরপর নানার দেওয়া একটা ঠিকানায় ফুয়ান চলে আসে, কারণ নানা এখানে ডেকে পাঠিয়েছে ফুয়ানকে, কারণ মিয়ানের সঙ্গে ফুয়ান দেখা করে শেষমেশ ওদের দুজনের মধ্যে কথা বলে ডিভোর্স করে নিতে চায়। এরপর ফুয়ান 8802 নাম্বার রুমের দিকে আসছিল, কারণ এই রুমে নাকি মিয়ান থাকবে। ওই রুমের সামনে আসতেই মিয়ানকে রুম থেকে বেরোতে দেখে ফুয়ান খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? ইনি বলে, মানে মিয়ান, সে বলে যে আমাকে এখানে মিয়ান পাঠিয়েছে। মিয়ান বলেছে যে ও ডিভোর্স দিতে রাজি আছে। ফুয়ান তখন মিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো এই কদিন আমি তোমাকে কত মিস করেছি? মিয়ান বলে, তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি মিয়ানকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে। মিয়ান বলে, আমি ওকে ডিভোর্স দেবই। আসলে মিয়ান ওটা এই জন্যই প্রমিস করে নিচ্ছে যাতে সত্যি সত্যি ওদের ডিভোর্স হয়ে যায়। আর তারপরে ফুয়ান আবারও মিয়ানকে কিস করে যাতে মিয়ান ওর উপর আর একটু না রেগে থাকে। মিয়ানও তখন নাটক করতে থাকে পেনি হিসেবে যে ওদের ডিভোর্স হয়ে গেলে ও আসলে ফুয়ানকে বিয়ে করে নেবে। কিছুক্ষণ পরে নানা ফোন করে ফুয়ানকে অনেক ঝাড় দিতে থাকে, কারণ নানা জানতে পেরেছে ফুয়ান নাকি অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। ফুয়ান বলে, ঠিক আছে, কালকে আমি পেনিকে নিয়ে যাব তোমার সঙ্গে দেখা করাতে, তোমারও ওকে দেখলে অনেক পছন্দ হবে। পরের দিন সকালে ফুয়ান মিয়ানকে ওর বাড়িতে নিয়ে আসে আর অনেক আগে থেকে নানা ওই বাড়িতে এসেছিল। নানা যখনই ওখানে আসে মিয়ান তো খুব ভয় পেয়ে যায়, কারণ নানা ওকে দেখলেই বুঝে যাবে, তাই ও ফুয়ানকে জড়িয়ে ধরে। নানা এসে এরকমটা দেখে আরো বেশি করে রেগে যায় যে কেমন মেয়ের সঙ্গে ফুয়ান প্রেম করছে যে এরকম বয়স্ক একটা লোকের সামনে এইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মিয়ান বলে, আরে তুমি নানার সামনে না আসলে নানা তোমায় দেখবে কি করে? মিয়ান তখন নিজের মুখটা নানাকে দেখালে নানা তো একদম অবাক হয়ে যায়। মিয়ান তখন ইশারা করে নানাকে বোঝায় যেন নানা কোনো কিছু না বলে, আর নানাও বুঝে যায় যে মিয়ান আসলে পেনি সেজে প্রেম করছে ফুয়ানের সঙ্গে, যেটা দেখে নানাও খুব খুশি হয়ে যায়। যে নানা এতদিন ধরে ওদের দুজনের সম্পর্ক মানছিল না আর শুধুমাত্র চাইছিল মিয়ানের সঙ্গেই ফুয়ান সংসার করুক, সেই নানা আজকে খুব সহজেই রাজি হয়ে যাচ্ছে। এটা দেখেও ফুয়ানের খুব সন্দেহ হয় যে কি ব্যাপার, নানা এত তাড়াতাড়ি এত ভালো কি করে হয়ে গেল। সেদিন রাতে বাড়ি ফিরে মিয়ানের বাবাকে খুব দেখতে ইচ্ছে হলে সেদিনের হসপিটালের সিসিটিভি ফুটেজে ও বাবার কথাগুলো শুনছিল যখন ও ওর বাবার সঙ্গে দেখা করতে গেছিল। কিন্তু তারপরের ফুটেজে দেখতে পায় ওর সৎ মা বয়ফ্রেন্ডকে নিয়ে ওর বাবার সঙ্গে দেখা করতে গেছে, যেটা দেখে মিয়ান খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ওর বাবাকে আসলে ইনডিরেক্টলি ওর সৎ মা এইভাবে মেরে ফেললো। এমনই একদিন হানকে দেখা যায় ও ওর গার্লফ্রেন্ডের সঙ্গে এমন একটা ছবি এডিট করে বাঁধায়, এটা দেখলে ওর গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে যাবে, কারণ প্রি ওয়েডিং শুটে এরকম করে ছবি তোলে। ওখান থেকেই ফুয়ান যাচ্ছিল আর এমনটা দেখে খুব অবাক হয়ে যায়, ভেতরেও আসে দেখার জন্য। হান তখন নিজের মুখের উপর ময়লা লাগিয়ে দেয় যাতে ওকে দেখে চেনাই না যায়। মিয়ান এসে বলে, ডিভোর্সের আগে তুমি আবার বিয়ে করতে যাচ্ছ? হান তখন সত্যিটা বলে দেয় যে আমি আর মিয়ান আসলে কোনোদিনও বিয়ে করিনি, আমরা তো একে অপরের বন্ধু আর বিজনেস পার্টনার। মিয়ান আমাকে ওর হাজবেন্ড সেজে থাকতে বলেছিল, তাই তো করেছিলাম। এটা শুনে ফুয়ান তো ভীষণ অবাক হয়ে যায় আর তারপর খুব খুশি হয়ে যায়, কারণ ওর ভালোবাসার মানুষ পেনি কখনো বিয়েই করেনি। এরপরে ফুয়ান খবর পেয়ে চলে আসে পেনি মানে মিয়ানের সঙ্গে দেখা করতে। মিয়ান এইভাবে ফুয়ানকে দেখে খুবই অবাক হয়ে যায়। ফুয়ান বলে, তুমি কি আমার থেকে কোনো কথা লুকাচ্ছ? মিয়ান ভাবে যে ফুয়ান কি জেনে গেল যে ও আসলে মিয়ান। তখনই ফুয়ান মিনিকে ভীষণ কাছে টেনে নিয়ে ওকে কিস করতে শুরু করে, যেটা দেখে মিয়ান খুব অবাক হয়ে যায়, কারণ মিয়ান ভাবছে যে ফুয়ান হয়তো মিয়ানের আসল পরিচয় জানার পরও ওকে এইভাবে কিস করছে। ফুয়ান বলে, আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছিল যে তোমরা আসলেই বর্বর নও, আমাকে হান সমস্ত সত্যিটা বলে দিয়েছে। এটা শুনে মিয়ান বুঝতে পারে যে আসলে ওর পরিচয় ফুয়ান জানতে পারেনি। ফুয়ান মিয়ানকে জড়িয়ে ধরে আর বলে যে আমি খুব তাড়াতাড়ি মিয়ানকে ডিভোর্স দেব আর তারপরে তোমাকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। কিন্তু মিয়ান সত্যি সত্যি ফুয়ানের সঙ্গে ডিভোর্সটাই করতে চাইছে। পরের দিন মিয়ানের মায়ের সেই বয়ফ্রেন্ডকে দেখা যায়, সেই লোকটা তখন মিয়ানের সৎ মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। ওরা দুজনে আলোচনা করছিল যে ওরা নতুন একটা কপি বানিয়ে ফেলেছে, যে কপিতে লেখা থাকবে মিয়ানের বাবার সমস্ত সম্পত্তি শুধুমাত্র মিয়ানের সৎ মা আর ওর বোন ওইয়ানের নামে। সম্পত্তির দলিলে
মিয়ানের কোনো নামই থাকবে না। এই প্ল্যানটা ওরা দুজনে মিলে যখন করছিল সেই সময় ওখানে ফুয়ান আর মিয়ান একসাথে এসে হাজির হয়, যাদের দুজনকে একসাথে দেখে খুবই অবাক হয়ে যায় লোকটা তখন ওখানে থাকা একটা ফল কাটা ছড়ি দিয়ে ওদেরকে ভয় দেখায়, কিন্তু ওরা ভয় না পেলে নিজে সুইসাইড করার ভয় দেখাতে শুরু করে। ফুয়ান আর মিয়ান বলে যে ওরা আসলে কোনো ঝামেলা করতে এখানে আসেনি, ওরা চায় যে নকল দলিলটা তৈরি করা হয়েছে সেটা বাদ দিয়ে আসল দলিলটা যেন মিয়ানকে দিয়ে দেওয়া হয়, তাহলে মিয়ান এই লোকটাকে ছেড়ে দেবে। লোকটাও তখন ভয় পেয়ে যায় আর বলে যে ঠিক আছে, আমি আসল দলিল দিয়ে দেব, যে দলিলটা মৃত্যুর আগে মিয়ানের বাবা বানিয়ে রেখেছিল। এরপর ওখান থেকে ফুয়ান আর মিয়ান যখন একসঙ্গে ফুয়ানের বাড়ির দিকে আসছিল, ওদের দুজনকে দেখতে পায় ওয়ান মানে মিয়ানের ছোট বোন, যে মনে মনে ভাবে এবার মিয়ানের বেবিটাকে শেষ করে দিতে হবে। ওয়ান তখন চুচিংকে ফোন করে আর বলে যে ওরা অনেক চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত মিয়ান আর ফুয়ানকে আলাদা করতে পারেনি, সেই জন্য এবার মিয়ানের পেটে যে বেবিটা রয়েছে ওটাকে শেষ করে দিতে হবে। পরের দিন মিয়ান চলে আসে ওর বাবা অফিসে, সেখানে ওয়ানের সঙ্গেও দেখা হয়ে যায়। আসলে এই অফিসে আজকে একটা অ্যানুয়াল মিটিং আছে, আর সেই মিটিং এ যোগ দিতে এখানে আজকে মিয়ান এসেছে। শুধু তাই নয়, চুচিংও সেই অফিসে এসেছে আর দূর থেকে মিয়ান আর ওয়ানের উপর নজর রাখছে। ওরা দুজন যখন একসাথে সিঁড়ি দিয়ে নামছিল, ঠিক সেই সময় চুচিং ওপর থেকে বেশ কয়েকটা পুঁতি ওই সিঁড়ির ওপর দিয়ে ফেলতে থাকে। তখনই কিছু পুঁতির ওপর মিয়ানের পা পড়ে যায়, আর মিয়ান তখন ব্যালেন্স রাখতে পারে না বলে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাচ্ছিল, যেটা দেখে ওয়ান আর চুচিং খুব খুশি হয়ে যায়। এদিকে ওই উঁচু সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে মিয়ান এতটাই বেশি আহত হয় যে ওর তখন প্রচন্ড পরিমাণে ব্লিডিং হওয়া শুরু হয়ে যায়, আর সাথে সাথে খুব পেট ব্যথাও করে। ওয়ান তখন মিয়ানের কাছে এসে নাটক করতে থাকে যেন ওর বড় বোন মিয়ানের জন্য অনেক চিন্তিত। এরপর মিয়ানকে হাসপাতালে ভর্তি করে ওয়ান, আর তারপর ওয়ান এই খবর দেওয়ার জন্য ফুয়ানকে ফোন করে। ফুয়ানকে ফোন করে মিয়ান বলে যে মিয়ানের আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেহেতু ফুয়ান মিয়ানকে কখনোই পাত্তা দেয় না, সহ্য করতে পারে না, তাই এইসব ব্যাপারে ফুয়ানের কিছু যায়ও আসে না। এরপরে মিয়ানের সার্জারি হয়ে যায় আর সেই সময় ওর জ্ঞান ফেরে, আর ওর পাশেই তখন ওয়ান দাঁড়িয়েছিল। মিয়ানের জ্ঞান ফিরতে জিজ্ঞাসা করে যে আমার বেবিটা ঠিক আছে তো? ওয়ান বলে যে তোমার বেবিটা আর বেঁচে নেই। আমি ফুয়ানকে কল করে আসতে বলেছিলাম, কিন্তু ফুয়ান বলল ও নাকি আসবে না। এটা শুনে মিয়ানের তখন খুব কষ্ট হচ্ছিল, খুব অসহায় লাগছিল যে ফুয়ান আসলে এতটাই খারাপ মানুষ। যতই হোক মিয়ানকেও হেট করে, কিন্তু মিয়ানের এমন খারাপ নিউজ পেয়েও মিয়ানের সঙ্গে একবার দেখা করতে এলো না। এরপর মিয়ানের সঙ্গে দেখা করতে ফুয়ান চলে আসে মিয়ানের বাড়িতে, আর দরজাটা সেই সময় ওয়ান খোলে। ফুয়ান বলে তুমি কি মিয়ান? ওয়ান বলে না, আমি মিয়ানের ছোট বোন। ফুয়ান তখন বাড়ির ভেতর ঢুকে চারিদিকে মিয়ানকে খুঁজছিল। ওয়ান তখন মিয়ানকে ফোন করে আর ওদের দুজনের কনভারসেশনটা শোনানোর চেষ্টা করে। মিয়ান বলে মিয়ানের এত শরীর খারাপ, মিয়ান হসপিটালে ভর্তি আছে, আর তুমি একবার হসপিটালে গেলে না। ফুয়ান বলে আমি এসব কিচ্ছু মানি না, আমি শুধুমাত্র মিয়ানকে ডিভোর্স দিতে চাই, এই সব কিছু ওর কারসাজি। কথাটা বলে ফুয়ান ওখান থেকে বেরিয়ে যায়। ওয়ানের প্ল্যান সাকসেসফুল হয়েছে। এই ঘটনাগুলোর পরে মিয়ান আরো বেশি করে ফুয়ানকে ভুল বুঝবে। পরের দিন মিয়ান যখন হসপিটালে বসেছিল, ওর কাছে কোর্ট থেকে নোটিশ আসে যে ডিভোর্সের জন্য কোর্টে উপস্থিত থাকতে হবে মিয়ানকে। মিয়ান প্রথমে সে তার বাবাকে হারালো, তারপর সে তার বাচ্চাটাকেও হারালো। এখন মিয়ান আর কোনো কিছু হারানোর ভয় পায় না। এর পরের দিন সেই কোর্টের দিনটা চলে আসে, যেদিন মিয়ান আর ফুয়ানের মধ্যে ডিভোর্স হবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে, মিয়ান এখনো আসেনি, যেটা দেখে ফুয়ান মিয়ানের উপর আরো বেশি করে রেগে যাচ্ছিল যে মিয়ান হয়তো ডিভোর্সটা দিতে চাইছে না। আর ঠিক সেই সময় কোর্টে এন্ট্রি হয় মিয়ানের। ফুয়ান এখানে পেনিকে দেখে খুব অবাক হয়ে যায়। মিয়ান তখন কারোর দিকে না তাকিয়ে সোজা ওই সিটটাতে গিয়ে বসে পড়ে যেখানে আজকে মিয়ানের বসার কথা। এটা দেখে ফুয়ান তো কিছুই বুঝতে পারছে না। ফুয়ান তখন ওখানে উঠে দাঁড়ায় আর বলে তুমি মিয়ান? মিয়ান বলে হ্যাঁ আমি মিয়ান। মিয়ান বলে আমাদের 3 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু আমরা একে অপরকে কেউ কোনোদিনও দেখিনি, তাই আমরা এখানে এসেছি আজকে একে অপরকে ডিভোর্স দিতে। ফুয়ান বলে না, এটা সত্যি হতে পারে না, আমি কোনো ডিভোর্স দেব না। কোর্ট তখন ওদের দুজনকে আলোচনা করার জন্য কিছুটা সময় দেয়,
আর জাজেরাও ওখান থেকে বেরিয়ে পড়ে ওদের দুজনকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। ফুয়ান তখন মিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ ওর কাছে এটা খুবই অবাক করা বিষয়। মিয়ান বলে, আমার মনে হয় আর কোনো সময় নষ্ট না করাই ভালো। ফুয়ান বলে, আমি যদি জানতাম তুমি মিয়ান, তাহলে আমি কখনো ডিভোর্স দিতাম না তোমায়। মিয়ান বলে, তুমি এমনই একজন মানুষ যে অন্যের খারাপ শুনলেও তার জন্য তোমার একটু মায়া হয় না। ফুয়ান বলে, তুমি আমার কথাটা একটু শোনো। 3 বছর আগে নানা আমাকে হঠাৎ করে একটা চিনি না জানি না মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে দিল। তারপর আমি শুনেছিলাম যে তুমি নাকি এই বিয়ের বিনিময়ে 300 কোটি টাকা দাবি করেছিলে, আর সেই জন্যই আমি তোমাকে প্রথম থেকে একদম পছন্দ করতাম না। মিয়ান বলে, 3 বছর আগে আমিও তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু নানা আমাদের বিয়েটা ঠিক করেছিল, আর নানা নিজে থেকেই 300 কোটি টাকা আমার বাবার কোম্পানিতে ইনভেস্ট করতে চেয়েছিল, এখানে আমি কিচ্ছু করিনি। মিয়ান বলে, আমারই বুঝতে ভুল হয়েছে, সব দোষ আমার, কিন্তু প্লিজ তুমি এখন আমাকে ক্ষমা করে দাও। আমাদের তো একটা বেবিও হচ্ছিল বলো। মিয়ান বলে, তুমি তো আমাকেই সহ্য করতে পারতে না, আমার বেবিকে কি সহ্য করবে? তুমি যেটা চাইছিলে সেটাই হয়েছে, আমাদের বেবিটা আর নেই। মিয়ান খুব কান্না করতে করতে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মিয়ান, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু তুমি আমাকে এতদিন ধরে কেন বলনি যে তুমি আসলে মিয়ান? মিয়ান বলে, কাকে নিজের আসল পরিচয় দেব? এই বিদেশ থেকে এই দেশে এসেছে শুধুমাত্র আমাকে ডিভোর্স দিতে? ফুয়ান বলে, সব দোষ আমার, আমি তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু তোমাকে কোনোদিনও বুঝতে চাইনি। এই জীবনে এরকম ভুল আমি আর কোনোদিনও দ্বিতীয়বার করব না। মিয়ান বলে, আমি সবকিছু শেষে ডিভোর্স চাই। ফুয়ান খুব কান্না করতে করতে বলে, না আমি তোমাকে ডিভোর্স দেব না, আমরা একসঙ্গে থাকবো, আমাদের মধ্যে কোনো ডিভোর্স হবে না। কিন্তু মিয়ান আর কিচ্ছু না বলে ওখান থেকে চলে যায়, আর ফুয়ান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনেক কান্না করতে থাকে। ও যে এত বড় ভুল করবে সেটা ও কখনো বুঝতেই পারেনি। পরের দিন সকালে চুচিং চলে আসে ফুয়ানের মায়ের সঙ্গে দেখা করতে, আর ফুয়ানের মাকে জানায় যে ওর পেটে ফুয়ানের বেবি রয়েছে, যেটা জানতে পেরে ফুয়ানের মা তো ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে মিয়ানকে দেখা যায় হান তখন সেদিনকার একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দেয় মিয়ানকে। মিয়ান সেই ভিডিওতে পরিষ্কার দেখতে পায় যে ওরা দুজনে যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন চুচিং ওপর দিয়ে বেশ কয়েকটা পুঁতি সেই সিঁড়িতে ছড়িয়ে দিয়েছিল, যেটার উপর পা দিয়েই সেই অঘটনটা ঘটেছে মিয়ানের সাথে। এরপর মিয়ান চলে আসে চুচিং এর সঙ্গে দেখা করতে সেই ভিলাতে। চুচিং তখন মিয়ানকে সবটা বলে যে ও ইচ্ছে করে এটা করেছে। ফুয়ানের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেলে ও ফুয়ানকে বিয়ে করে নেবে, কারণ ফুয়ানের মায়ের চুচিংকে অনেক বেশি পছন্দ, সেই জন্যই চুচিং ইচ্ছে করে মিয়ানের বেবিটাকে ওইভাবে মেরে ফেলেছে। এদিকে সমস্ত কিছু এতক্ষণে মিয়ান ফোনে রেকর্ড করে নিয়েছে, যেটা দেখে চুচিং তো একদম অবাক হয়ে যায়। এই রেকর্ডিংটা সাথে সাথে ফুয়ানের মাকেও পাঠিয়ে দেয় মিয়ান, যেটা কোনোভাবেই চুচিং মেনে নিতেই পারে না। ফুয়ানের মা বলে, চুচিং এইরকম অপরাধের জন্য আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না, আর আমার ছেলের সঙ্গে তোমার বিয়েও দেব না। চুচিং তখন মিয়ানকে মারতেই যাবে, কিন্তু ঠিক তখনই চলে আসে ফুয়ান। ফুয়ান বলে, তোমার সাহস কি করে হলো যে তুমি আমার ওয়াইফের গায়ে এইভাবে হাত দাও? তোমার জন্য আমরা দুজন আমাদের বেবিকেও হারিয়েছি, তোমাকে তো আমি ছেড়ে দেব না। তখন এটাও বলে দেয় যে ও সমস্ত কিছু প্ল্যান করেছে একা নয়, সাথে ওয়ান ছিল। ওয়ান মানে মিয়ানের বোন, যেটা শুনে মিয়ান খুব অবাক হয়ে যায়। এবার তো চুচিংকে জেলে যেতেই হবে এমন অপরাধ করার জন্য। ওখান থেকে দূরে এসে মিয়ান এখনো ফুয়ানের উপর রাগ দেখাচ্ছিল। ফুয়ান তখন অনেকবার করে মিয়ানের কাছে সরি চায় আর বলে, এমন ভুলটা আমি জীবনে আর কখনো করব না। আমি যদি তোমাকে আর কখনো কাঁদাই, তুমি সেদিনই আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি কথা দিচ্ছি, আমার জন্য তোমাকে আর এক ফোঁটাও চোখের জল ফেলতে হবে না। আমি তোমার সঙ্গে এমন কিচ্ছু করব না যেটাতে তোমার কষ্ট হয়। তুমি আমাকে আর একটাবার বিশ্বাস করে দেখো, একটাবার শেষ সুযোগ দিয়ে দেখো। এই বিশ্বাসটা আমি যদি না রাখতে পারি, তবে সেদিন তুমি আমায় ছেড়ে চলে যাও, আমি সেদিন তোমাকে একবারও আটকাবো না। কিন্তু তবুও মিয়ান ফুয়ানকে ক্ষমা করে না, আর তারপর ওখান থেকে ও চলে আসে। এদিন রাত হয়ে গেলে মিয়ান বাড়িতে চলে আসে, আর ওয়ান সবসময় মিয়ানের সামনে এমন একটা ভাব ধরে সেজে থাকে যেন ও মিয়ানের কত ভালো চায়। মিয়ান বলে, আসলেই ওয়ান তোর মতো বোন কারোর হয় না। এটা শুনে ওয়ানও খুব খুশি হয়ে যায়, কিন্তু মিয়ান সে তো তার বোনের আসল রূপটা জানে। এদিকে বেচারা ফুয়ান মনের কষ্টে অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে, আর ভাবতে থাকে যে মিয়ান ওকে কবে ক্ষমা করবে। ফুয়ান তখন ড্রিঙ্ক করে মিয়ানকে ফোন করে বলে যে আমি তোমাকে অনেক মিস করছি। মিয়ান বলে, তুমি এখন মাতাল, আর আমাকে কল করাটা বন্ধ করো, বলেই ফোনটা রেখে দেয়। ওয়ান বলে যে আজকে তুই এখানেই থেকে যা, আমরা দুজনে একসঙ্গে অনেকদিন থাকিনি। মিয়ান বলে ঠিক আছে। রাত হয়ে গেলে মিয়ান ঘুমিয়ে পড়ে, কিন্তু ওয়ান মিয়ানের আঙুল দিয়ে ফোনটা আনলক করে নেয়। তারপর ফুয়ানকে মেসেজ করে বলে, আমি তোমাকে দেখতে চাই।
মিয়ান বলে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপর ওয়ান চলে আসে ফুয়ানের সঙ্গে ফুয়ানের বাড়িতে দেখা করতে। ফুয়ান তখন প্রথমে ওয়ানকে মিয়ান ভেবেই জড়িয়ে ধরে, কিন্তু তারপরে বুঝতে পারে যে এটা আসলে মিয়ান নয়, সেই জন্য দূরে সরিয়েও দেয়, যেটা দেখে ওয়ান খুব রেগে যায়। মিয়ান তো ফুয়ানকে বিয়ে করে একসঙ্গে সুখে সংসার করতে চায়। তখনই ওখানে মিয়ান চলে আসে আর ওর ছোট বোনকে চড় মারে। মিয়ান বলে আমি তো এখনো আমার হাজবেন্ডকে ডিভোর্সই দিইনি, এখনই আমার হাজবেন্ডের কাছে যাওয়ার তোর এত বেশি তাড়া? কথাটা বলে মিয়ান ওয়ানকে দেখিয়ে দেখিয়ে কিস করে ফুয়ানকে, যাতে এরকম ভুল ওয়ান আর কখনো না করে, ফুয়ানের কাছে না আসে। ওদের দুজনকে এইভাবে দেখে ওয়ানের তো খুব রাগ হয়। ফুয়ান তখন ওখান থেকে চলে গেলেই মিয়ান আবারও আগের মতো রাগ দেখাতে থাকে। ফুয়ান বলে প্লিজ তুমি আমার কাছে চলে আসো। ঠিক আছে, তুমি রাগ করে থাকো, কিন্তু তুমি আমার সাথে থাকো প্রত্যেকদিন। মিয়ান কিছু না বলে ওখান থেকে চলে যায়। ফুয়ান বলে তোমাকে তো আমার কাছে আমি নিয়ে আসবোই। পরের দিন মিয়ানের বাবার কোম্পানিতে একটা বড় মিটিং দেখা যায়। যেহেতু মিয়ানের সৎ মা আর ওর বয়ফ্রেন্ড মিলে নকল একটা দলিল বানিয়েছিল, যেখানে পুরো সম্পত্তির মালিক ওয়ান আর ওর মা হবে, সেই জন্য এখন ওয়ানের মা চাইছে ওয়ানকে এই পুরো কোম্পানিটা সিইও বানাতে। সেই সময় ওখানে চলে আসে মিয়ান আর সবাইকে আসল দলিলটা দেখায়, যেটা মৃত্যুর আগে ওর বাবা করে গেছে। সেই দলিলটাতে দেখা যায় যে পুরো সম্পত্তির মালিক অন্য কেউ নয়, মিয়ান। এটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়, আর সব থেকে বেশি অবাক হয় মিয়ানের সৎ মা আর ওর সৎ বোন ওয়ান। ওর সৎ মা তো মিয়ানকে যা নয় তাই বলে অপমান করতে থাকে সবার সামনে। তবে মিয়ান যা প্রমাণ দেখানো সবার সামনে দেখিয়ে দিয়েছে। মিয়ান হবে এখন মিয়ানের বাবার কোম্পানির সিইও। এরপরে মিয়ান ফুয়ানের সঙ্গে দেখা করে আর ফুয়ানকে থ্যাংক ইউ বলে, কারণ ফুয়ান সেদিন হেল্প করেছিল বলেই আসলে যে দলিলটা বানিয়েছিল মিয়ানের বাবা, সেটা মিয়ান পেয়েছে। ফুয়ান বলে আমি তো তোমার জন্য নিজের জীবনটাও দিতে পারি, কিন্তু মিয়ান ফুয়ানের এই কথাটা বিশেষ পাত্তা দেয় না। সেই সময় ওখানে খুব কিউট আর হ্যান্ডসাম দেখতে একটা ছেলে চলে আসে। এই ছেলেটার নাম হচ্ছে ওয়েনজাও। এই ওয়েনজাওয়ের সঙ্গে কলেজ জীবনে মিয়ান প্রেম করত, আর ওয়েনজাওকে এত বছর পরে দেখে মিয়ান তো খুব খুশি হয়ে যায়। ওয়েনজাও বলে 10 বছর হয়ে গেছে, কিন্তু তুই আগের মতোই সুন্দরী আছিস। যেটা শুনে মিয়ানে তো খুবই লজ্জা পায়। এদিকে ওদের দুজনকে একসঙ্গে কোনোভাবেই সহ্য করতে পারছে না ফুয়ান। ওয়েনজাও ফুয়ানকে দেখে জিজ্ঞাসা করে ওটাকে। ফুয়ান তখন একদম মিয়ানের কাছে চলে আসে আর বলে আমি আসলে মিয়ানের হাজবেন্ড। ওয়েনজাও হাতটা বাড়িয়ে বলে আমার নাম ওয়েনজাও, আমি ওর কলেজ জীবনের অনেক ভালো বন্ধু, সাথে সাথে প্রথম ভালোবাসা। ফুয়ান তো একদম রাগ ভরা চোখ দিয়ে ওয়েনজাওর দিকে তাকিয়ে থাকে আর ওর হাতটা খুব জোরে চেপে ধরে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই ওয়েনজাওকে আসলে ফুয়ানের নানা ডেকে পাঠিয়েছে। আসলে নানা চাইছে এই ওয়েনজাও যেন ফুয়ান আর মিয়ানের মাঝখানে যাক, তাতে করে মিয়ান আর ফুয়ানের মধ্যেকার ভুল বোঝাবুঝিটা মিটে যাবে, আর তাতে করে ওরা দুজনে এক হতে পারবে। সেই জন্যই নানার প্ল্যান এটা। নানা আরো চাইছে ওয়েনজাও যেন মিয়ানের বাবার কোম্পানির ম্যানেজার হয়ে যাক, কারণ নানা এই ওয়েনজাওকে অনেক বিশ্বাস করে। ওয়েনজাওয়ের পর মিয়ানকে সবটা খুলে বলে যে নানা ওকে পাঠিয়েছে মিয়ানের বাবার কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য। যেটা শুনে মিয়ান খুব খুশি হয়ে যায়, কারণ মিয়ানও ওয়েনজাওকে অনেক বিশ্বাস করে। সেই সময় একটা চেয়ার নিয়ে ওখানে ফুয়ান এসে হাজির হয়, কারণ ওদের দুজনের মাঝখানে বসবে বলে। কি কথা বলছে না বলছে সেটা শুনতে হবে তো। ফুয়ানকে এভাবে দেখে ওয়েনজাও ভয় পেয়ে যায়। এরপর ওই চেয়ারটা এনে ফুয়ান ওদের সামনে বসে পড়ে আর বলে বলো তোমরা কি কথা বলছিলে। আমি মিয়ানের হাজবেন্ড, তাই মিয়ানের কোম্পানির ব্যাপারে সমস্ত কিছু জানার অধিকারও আমার আছে, আর মিয়ানের বাবার কোম্পানিতে আমার অনেক ইনভেস্টমেন্টও আছে। সেদিন রাতে মিয়ান আর ফুয়ান একসঙ্গে ভিডিও কল করে নানাকে এটা দেখানোর জন্য যে ওরা দুজনে এখন একসঙ্গে থাকছে, আর নানা এটা দেখে তো খুবই খুশি হয়ে যায়। মিয়ান তারপর ওখান থেকে চলে যাওয়ার সময় ফুয়ান তো কিছুতেই যেতে দেয় না। ফুয়ান বলে কোন হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকে শুনি। ফুয়ান তখন নাটক করে ওর মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, যাতে মিয়ান এখানে থেকে যায়। মিয়ান তখন খুব গরম জল নিয়ে আসে, যেটা খেয়ে ফুয়ানের তো জিভটাই পুড়ে যায়। এরপরেও তো ফুয়ান কিছুতেই মিয়ানকে যেতে দিতেই চায় না, আর মিয়ান চলে যাবে বলে অনেক বাহানা করতে থাকে। ফুয়ান বলে ঠিক আছে তুমি চলে যাবে, তবে আজকের রাতটা এখানে থেকে যাও। তো মিয়ান এই রাতটা থাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন মিয়ান বিজনেস মিটিং করার জন্য একটা ক্লায়েন্টের কাছে আসে, কিন্তু এসে দেখে ওটা সেই মিস্টার শাও ছিল, যাকে দেখে মিয়ান খুব অবাক হয়ে যায়। মিস্টার শাও বলে আমার প্রতিশোধ নেওয়াটা বাকি আছে এখনো। তখনই ওখানে অনেকগুলো গুন্ডা চলে আসে। এদিকে ফুয়ান তখন ফোন করে মিয়ানকে, কিন্তু মিয়ানের ফোনে পায় না। মিয়ানের খোঁজ নিতে ওয়েনজাওকে ফোন করে, কিন্তু ওয়েনজাও সেও মিয়ানের খবর জানে না।
ওয়েনজাও আরো এটা বলে যে মিয়ান একটা ক্লায়েন্টের সঙ্গে নাকি দেখা করতে গেছে। এটা শুনে ফুয়ান তো খুব ভয় পেয়ে যায়। এদিকে মিস্টার শাও তখন মিয়ানকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। মিস্টার শাও বলে, এভাবেই আজকে আমি তোমাকে এখানেই শেষ করব। তখনই হিরোর মতো এন্ট্রি নেয় ফুয়ান আর ওয়েনজাও একসাথে। মিয়ান এদের দুজনকে একসঙ্গে এখানে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর হসপিটালে ফুয়ান আর ওয়েনজাওকে দেখা যায় ওরা দুজন আসলে ওই গুন্ডাদের সঙ্গে অনেক ফাইট করেছে। সেই জন্য দুজনকেই তখন মিয়ান থ্যাংক ইউ বলে ওকে বাঁচিয়ে আনার জন্য। ফুয়ান বলে, চলো আমরা এবার একসঙ্গে থাকি। সেই সময় ওয়েনজাও নাটক করে যেন ওর খুব কষ্ট হচ্ছে। মিয়ান তখন ওয়েনজাওর কাছে যায়, ওকে একটু যত্ন করে, কিন্তু এটা তো ফুয়ান কোনোভাবেই সহ্য করতে পারে না। ও তখন নাটক করে ওরও খুব সারা শরীরে ব্যথা করছে। আর ফুয়ানের নাটকটা অনেক বেশি ছিল, যেটা দেখে মিয়ান ওর অনেক যত্ন করতে থাকে। এই শরীর খারাপের নাটক করতে করতে ফুয়ান চলে আসে মিয়ানেরই বাড়িতে, আরে সেই বিছানার উপর শুয়ে পড়ে, যাতে মিয়ান ওকে কিছুতেই না এই ঘর থেকে বার করতে পারে। কিন্তু মিয়ান তো বারবার বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু ফুয়ান কারোর কথাই শোনে না। মিয়ান তখন ফুয়ানের হাত ধরে টানাটানি করলে ফুয়ান মিয়ানকে একদম নিজের কাছে টেনে আনে। ফুয়ান যখন মিয়ানের সঙ্গে রোম্যান্স শুরু করতেই যাবে, তখনই ওখানে থাকা পারফিউম ফুয়ানের মুখে স্প্রে করে দেয়, আর তারপর মিয়ান ওই ঘর থেকেই পালিয়ে যায়। পরের দিন রাতে মিয়ান যখন বাড়ি ছিল, তখন কেউ একজন কলিং বেল বাজায়। দরজাটা খুলে দেখতে পায় ওখানে কেউ একজন একটা পার্সেল দিয়ে গেছে। ওটা দেখার সময় চলে আসে ফুয়ান। আসলে ফুয়ান মিয়ানের দরজা খোলার এরকমই টেকনিক পার করে। ফুয়ানকে এইভাবে দেখে মিয়ান তো খুব অবাক হয়ে যায়। এরপর ফুয়ান মিয়ানকে নিয়ে সাথে চলে আসে ঘরের ভেতরে। তবে ফুয়ান মিয়ানের সঙ্গে খালি রোম্যান্স করতে চায়, যাতে মিয়ানের সমস্ত রাগও তাড়াতাড়ি করে ভাঙিয়ে দিতে পারে। তখনই ফুয়ান মিয়ানকে কিস করতে শুরু করলে মিয়ান কিন্তু এবার ফুয়ানকে আর একটু বাধা দেয় না। পরের দিনই ফুয়ান আর মিয়ান দুজন মিলে চলে আসে নানার সঙ্গে দেখা করতে। আর তখন ওয়েনজাও অনেক আগে থেকেই নানার এখানে বসেছিল। আর এখানে ওয়েনজাওকে দেখে একদমই খুশি হয় না ফুয়ান। নানা তখন খুব হাসতে হাসতে বলে যে ওয়েনজাও এতক্ষণ বলছিল ও কিভাবে মিয়ানের সঙ্গে কলেজ লাইফে ডেট করতো। ওদের দুজনের গল্পটা আমার তো দারুণ মজার লাগছে। এইসব কথা শুনে ফুয়ানের তো খুব রাগ হচ্ছিল, আর সাথে সাথে জেলাস ফিল হচ্ছিল। সেদিনই রাত হয়ে গেলে ওয়েনজাওকে একটা বারে দেখা যায়। ও তখন ড্রিঙ্ক করছিল। যতই 10 বছর হয়ে যাক না কেন মিয়ানের সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু এখন মিয়ানের সঙ্গে ফুয়ানকে একসঙ্গে মনে মনে কোথাও যেন দেখে খুব কষ্ট পাচ্ছে ওয়েনজাও। সেই জন্যই মনের দুঃখে ও এখানে এসে ড্রিঙ্ক করছে। সেই সময় ওখানে চলে আসে ওয়ান এসে তখন ওয়েনজাওর মাথাটা খাওয়া শুরু করে। এটা বলে যে ওয়েনজাও যে মিয়ানকে ভালোবাসে মনে মনে, সেটা ওয়ান অনেক আগেই বুঝতে পেরেছে। আর ওয়ান সে মনে মনে ভালোবাসে ফুয়ানকে। তাই ওরা দুজন যদি একসঙ্গে হাত মেলায়, তাহলে ওদের দুজনকে খুব সহজে আলাদা করতে পারবে। আর ওদের দুজনকে আলাদা করলে ওয়েনজাও মিয়ানকে নিয়ে নেবে, আর ওয়ান ফুয়ানকে নিয়ে নেবে। পরের দিন ফুয়ান চলে আসে মিয়ানের বাবার অফিসে, আর এখন এই অফিসটা পুরোপুরি সামলাচ্ছে মিয়ান। তখনই মিয়ান কিছু একটা কাজের জন্য ওই রুম থেকে চলে যায়, আর ওখানে বসে বসে জল খেতে থাকে ফুয়ান। এই জলটাই মিয়ান খাচ্ছিল এতক্ষণ। মিয়ানের এঁটো করা জলটা খেতেও ফুয়ানের অনেক ভালো লাগে। তখনই ওখানে ওয়ান চলে আসে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। ফুয়ান তখন অন্যদিকে তাকিয়েছিল বলে ওয়ান সেই জলের ভেতরে একটা ট্যাবলেট দিয়ে দেয়, আর তারপর ওখান থেকে চলে যায়। ফুয়ান যখন সেই ট্যাবলেট মেশানো জলটা খায়, ওর তখন অনেক শরীর খারাপ করতে থাকে। ফুয়ানের যখন অনেক অস্বস্তি হচ্ছিল, ঠিক সেই সময় ওখানে ওয়ান চলে আসে। ওয়ান এসে তখন ফুয়ানের সারা শরীরে হাত বোলাতে থাকে, আর ঠিক সেই সময় দূর থেকে ওয়েনজাও ওদের দুজনের ছবি তুলে নেয়। তো বোঝা যায় যে ওয়েনজাও সেও ভিলেন হয়ে গেছে। এরপর অফিসে সবাই মিলে এক জায়গায় হলে সেই ছবিগুলোকে সবাইকে দেখানো হয়। যে ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওয়ান আর ফুয়ান একে অপরের সঙ্গে রোম্যান্স করছে। ওয়ান বলে, এবার বুঝলি তো যে ফুয়ান আসলে মনে মনে আমাকেই চায়। সেই সময় ওয়েনজাও বলে যে তুমি যে প্ল্যানটা করেছিলে, এবার আমি সবাইকে বলি। মিয়ান যখন ওয়েনজাওকে প্ল্যানের কথা বলেছিল, তখন ওয়েনজাও সেই সমস্ত কথা রেকর্ড করে নিয়েছিল, আর সেই রেকর্ডটাই ও সবার সামনে চালায়। আসলে ওয়েনজাও এটা ইচ্ছে করে করেছে, তাতে ওয়ান যে আসলে কত খারাপ একটা মেয়ে সেটা সবার সামনে চলে আসে। ফুয়ান বলে, ওয়ান আমি তোমাকে এর আগে অনেকবার ছেড়ে দিয়েছি, তার মানে এই নয় যে প্রত্যেকবার আমি তোমাকে ছেড়ে দেব। তো বোঝা যায় যে ওয়েনজাও আসলেই ভিলেন নয়, ও খুবই একটা ভালো ছেলে। ফুয়ান মিয়ানকে বলে, আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না। যেটা শুনে মিয়ান খুব খুশি হয়ে যায়। এরপর ওয়েনজাও আর ফুয়ান দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ করে নেয়, কারণ ফুয়ান বুঝতে পেরেছে যে ওয়েনজাও আসলে খারাপ মানুষ নয়।
পরের দিন মিয়ান যখন অফিসের দিকে আসছিল তখনই ওপরের তলা থেকে একটা ভারী ব্যাগ মিয়ানের মাথার উপরে পড়ছিল। এটাই দূর থেকে দেখতে পেয়ে যায় ফুয়ান। ফুয়ান এসে তখন মিয়ানকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নেয় তো ঠিকই, কিন্তু ওই ভারী ব্যাগটা ওর মাথায় পড়ে। আর সেই সময় সাথে সাথে ফুয়ান অজ্ঞান হয়ে যায় আর ওর মাথা থেকে অনেক রক্ত পড়তে থাকে, যেটা দেখে মিয়ান তো অনেক চিন্তায় পড়ে যায়। ফোনে দেখা যায় উপর থেকে ব্যাগটা আসলে ওয়ান ফেলেছে। সবাই মিলে ফুয়ানকে তারপর হাসপাতালে ভর্তি করে। এরপর ফুয়ানকে বেডে শিফট করে, কারণ ফুয়ান এখন মোটামুটি ভালো আছে। ওখানে ওয়েনজাও ছিল সান্ত্বনা দেওয়ার জন্য। ও যখন মিয়ানের কাঁধে হাত দেয় তখন ঠিকই ফুয়ান চোখ খুলে চোখ মেরে দেয়, যাতে ওয়েনজাও ওর বউয়ের গায়ে একদম হাত না দেয়। ফুয়ান তখন আরো বেশি করে নাটক করে যাতে মিয়ান ওকে বেশি বেশি করে যত্ন করে, যে ব্যাপারটা ওয়েনজাও বেশ ভালোই বুঝতে পারে। এরপর ফুয়ানকে বাড়ি নিয়ে আসে মিয়ান, আর মিয়ান তখন ফুয়ানের অনেক অনেক খেয়াল রাখছিল, যত্ন করছিল, যেটা দেখে ফুয়ানেরও খুব ভালো লাগছিল। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় ফুয়ান আর মিয়ান একই বিছানায় রাতটা শুয়েছিল। সকালে ফুয়ানের ঘুম ভাঙলে মিয়ানকে দেখতে পেয়ে ফুয়ান খুব খুশি হয়ে যায়। তখনই মিয়ানের ঘুম ভেঙে গেলে ও তাড়াতাড়ি করে ওঠে, আর ও ভুলেই গিয়েছিল কালকে কখনো ওর বিছানায় শুয়েছিল। ফুয়ান তো কোনোভাবেই মিয়ানকে যেতে দেয় না, আর তারপরে ফুয়ান মিয়ানকে অনেক অনেক আদর করতে থাকে। পরের দিন মিয়ান যখন বাড়িতে সোফায় বসেছিল তখন ও নিজের পেটে হাত দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যেদিন সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল মিয়ানের সাথে, তারপর মিয়ানকে তো হসপিটালাইজড করা হয়েছিল। ডাক্তাররা মিয়ানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু মিয়ানের অনেক বেশি ব্লিডিং হয়ে গিয়েছিল। তখনই মিয়ানের জ্ঞান ফেরে, আর মিয়ান তখন ওর বাচ্চাটাকে বাঁচাতে অনেক অনুরোধ করে ডাক্তারদের। অনেকক্ষণ চেষ্টার পর ডাক্তাররা বলে যে বাচ্চাটা এখনো বেঁচে আছে। মিয়ান তখন অনুরোধ করে এই সত্যিটা ডাক্তাররা যেন কাউকে না বলে, না হলে অন্য মানুষরা মিয়ানের বাচ্চাটাকে শেষ করে দেবে। তো বোঝা যায় মিয়ানের পেটের ভেতর সেই ছোট্ট বেবিটা এখনো ঠিক আছে। আর এবার মিয়ান সিদ্ধান্ত নিয়েছে এই সত্যিটা ও জানাবে ফুয়ানকে। তখনই ফুয়ান ওখানে আসে আর মিয়ানকে জড়িয়ে ধরে। মিয়ান তখন সত্যিটা বলতে গিয়েও বলে না। পরের দিন মিয়ান যখন ওয়েনজাওয়ের সঙ্গে দেখা করে তখন হঠাৎ করে মিয়ানের পেটে কিছুটা ব্যথা হয়। ওয়েনজাও তখন মিয়ানকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল, তবে ওদের দুজনকে এইভাবে দূর থেকে দেখতে পায় ফুয়ান। আর ফুয়ানের মনে অন্য রকমের সন্দেহ বাসা বাঁধে। মিয়ান এরপর ডাক্তারের কাছে আসলে ডাক্তার বলে যে মিয়ানের বেবিটার অবস্থা খুব একটা ভালো নয়, হার্টবিট খুব লো, তাই ডাক্তার সাজেস্ট করছে অ্যাবর্শন করার জন্য, কারণ এইরকম বেবি সার্ভাইভ করতে পারে না। যেটা শুনে খুব মন খারাপ হয়ে যায় মিয়ানের, খুব কষ্ট হয়। এই বাচ্চাটার জন্য মিয়ান অনেক যুদ্ধ করেছে, কিন্তু বাচ্চাটাই ভালো নেই। বাইরে এসে মিয়ান ওয়েনজাওকে সবটা জানায় যে ও প্রেগনেন্ট আর ওর বাচ্চাটা একদম ভালো নেই, ডাক্তার বলছে অ্যাবর্শন করতে। ওয়েনজাও তখন মিয়ানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ওদের দুজনকে পেছন পেছন এতক্ষণ ফলো করছিল ফুয়ান। ফুয়ান ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আমি মিয়ানের হাজবেন্ড, ওর কি হয়েছে। ডাক্তার সেই অ্যাবর্শন পেপারটা দেখায়। ফুয়ান ভাবে যে মিয়ান হয়তো অ্যাবর্শনের জন্য এখানে এসেছে। এরপর ফুয়ান মিয়ানকে ফোন করে জিজ্ঞাসা করে কোথায় আছো। মিয়ান তখন মিথ্যে বলে যে আমি অফিসে আছি। তখনই ফুয়ান মিয়ানের একদম সামনে চলে আসে, আর মিয়ান তো একদম অবাক হয়ে যায়। মিয়ান বলে আমি বাড়িতে গিয়ে তোমাকে সবটা বলতাম। ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে ওয়েনজাও ওখান থেকে চলে যায়। ফুয়ান বলে তুমি আমাকে না জানিয়ে এখানে এসেছো, কি হয়েছে তোমার। মিয়ান তখনও সত্যিটা বলে না, বলে যে আমি একটু টায়ার্ড তাই ডাক্তার দেখাতে এসেছিলাম। ফুয়ান বলে অ্যাবর্শন করাতে এসছো তো। ফুয়ানের মুখে এমন কথা শুনে মিয়ান খুব অবাক হয়ে যায়। মিয়ান বলে তুমি সবটা জেনে গেছো, বিশ্বাস করো আজকে আমি রাতেই তোমাকে সবটা বলবো ঠিক করেছিলাম। ডাক্তার বলেছে অ্যাবর্শন করলেই ভালো হবে। ফুয়ান বলে আমি কখনো ভাবতেই পারিনি তুমি আমাকে এইভাবে মিথ্যে বলে যাবে। আমার কাছে ওই বেবি হারানোর ব্যাপারটা এতটাই বেশি কষ্টের ছিল যে এই কথাটা আমি কোনোদিনও তোমার সামনে আর তুলিও নি। আমি এখানে এসব এসে জানতে না পারলে তুমি তো এই কথাটাও আমার থেকে লুকিয়ে যেতে, আর এমন অভিনয় করতে যেন তোমার সাথে কিছুই হয়নি। বেবিটা তো শুধুমাত্র তোমার একার নয়। আচ্ছা তোমার জীবনে কি আমার কোনো দাম নেই। মিয়ান বলে তুমি আমাকে বিশ্বাস করছো না। ফুয়ানের তখন খুব কষ্ট হয় মিয়ানের এই মিথ্যেগুলো শুনতে। ফুয়ান বলে আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, বলে দাও সমস্ত সত্যিটা। মিয়ান বলে সত্যিটা হচ্ছে আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। কথাটা বলেই মিয়ান ওখান থেকে চলে যায়। আসলে মিয়ানের এটা দেখে খুব কষ্ট হলো যে ফুয়ান ওকে বিশ্বাস করলো না। বাড়িতে এসে মিয়ান খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে যে আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটা প্রথম থেকেই তো ঠিক ছিল। মিয়ানের পর ফুয়ানের অ্যাসিস্ট্যান্টের কাছে আসে, আর সেই অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাকে দিয়ে ফুয়ান এই ডিভোর্স পেপারটা পাঠিয়েছে। মিয়ান বলে ও কি আমার মুখটাও দেখতে চায় না, সেই জন্য তোমাকে দিয়ে পাঠালো।
অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো এত কিছু জানি না, আমাকে স্যার যা বললো সেটাই করছি। ফাইলটা খুলে মিয়ান দেখতে পায় ওখানে লেখা রয়েছে, শুনে রাখো মিয়ান, আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দেবো না, আর আমাদের ডিভোর্স হবেও না। এটা দেখে মিয়ান তো খুব অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস্টার ফুয়ান ওখানে আপনার জন্য অপেক্ষা করছে। মিয়ান তখন খুব সুন্দর একটা ঘরে চলে আসলে ওয়েনজাওয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ওয়েনজাও বলে, আমি ফুয়ানকে সবটা বলেছি, ফুয়ান তোমার সমস্ত কথা বুঝতে পেরেছে। এটা শুনে মিয়ান খুব খুশি হয়ে যায়। ওয়েনজাও আসলেই ওর অনেক ভালো বন্ধু। মিয়ান যখন আরেকটা ঘরে চলে আসে, ওখানে মিয়ানের শাশুড়ি চলে আসে আর বলে যে আমি তোমাকে প্রথম থেকেই অনেক ভুল বুঝেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমি তোমাদের ডিভোর্স হতে দেব না। এটা শুনে মিয়ান খুব খুশি হয় আর বলে, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। এরপর মিয়ান আরেকটু এগিয়ে আসলে নানার সঙ্গে দেখা হয়ে যায়। নানা বলে, আমি জানতাম তোমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না, ভাগ্য সবসময় তোমাদেরকে একসাথেই রাখবে। যেটা শুনে মিয়ান খুব খুশি হয়ে যায়। মিয়ান আরেকটু এগিয়ে আসলে ওখানে হান চলে আসে। হান বলে, তোদের দুজনের রিলেশন ঠিক করতে গিয়ে আমার রিলেশনটায় অনেক ঝামেলা হয়েছে, আমি আমার গার্লফ্রেন্ডকে তাড়াতাড়ি করে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে চাই। মিয়ান যখন এইভাবে সবার কাছে যাচ্ছিল, সবাই তখন একটা একটা করে রোজ মিয়ানকে দেয়, আর সবাই রাস্তা দেখিয়ে দেয় যে মিয়ানকে আসলে কোন দিকে যেতে হবে। এরপর চলে আসে মিয়ান এমন একটা জায়গায় যেখানটা খুব সুন্দর করে সাজানো ছিল। জায়গাটা মিয়ানের খুব পছন্দ হয়। ওখানে মিয়ান আর ফুয়ানের একসঙ্গে অনেক অনেক ছবি ছিল, যেগুলো মিয়ানের খুব ভালো লাগে দেখতে। সেই সময় খুব সুন্দর করে সেজে ওখানে ফুয়ান চলে আসে, আর মিয়ান তখন ফুয়ানের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এরপর ওরা দুজনের সামনে এসে দাঁড়ায়। ফুয়ান বলে, তুমি জানো তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার মনের ভেতরে কোনো ইমোশন কাজই করতো না, কিন্তু তুমি আমার জীবনে আসার পরে আমি হাসতে শিখেছি, একসঙ্গে আনন্দ করতে শিখেছি। তুমি প্রথম যে আমাকে ভালোবাসা অনুভূতিটা শিখিয়েছো। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসলে তার ভেতরে কত সুন্দর অনুভূতি কাজ করে সেটা তুমি আমাকে শিখিয়েছো। সেই ভালোবাসা থেকে আমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। মিয়ান, আমি তোমাকে সব সময় ভালোবাসবো, সব সময় তোমার পাশে থাকবো। ফুয়ানের মুখে এই কথাগুলো শুনে মিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ফুয়ানের পর খুব সুন্দর একটা রিং এনে বলে যে, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো? মিয়ান তখন কান্না করতে করতে বলে, হ্যাঁ থাকবো। ফুয়ান মিয়ানের আঙুলে সেই আংটিটা পরিয়ে দেয়। তারপর ওরা দুজনকে রোমান্টিকলি কিস করতে থাকে। আর ঠিক এরকমই সুন্দর একটা রোমান্টিক কিসের মধ্যে দিয়ে আজকে এই সুন্দর ড্রামাটাও শেষ হয়ে যায়। এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।